প্রথমে আসি ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, সংক্ষিপ্ত নাম হচ্ছে সিবিআর। ঠিক আছে, এটা যদি আমরা একটু হিস্টোরিটা দেখি, যে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া তোমার ডিপার্টমেন্ট অফ হাইওয়ে, এটা আসলে তোমার এই মেথডটা বের করছে। ঠিক আছে, এখন এই যে মেথডটা বের করা হয়েছে এটা আসলে কি কাজে লাগে, নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও। দ্যাট মিনস একটা রেশিও, কোনো কিছু রেশিও, এটা বোঝাচ্ছে আমরা যে নাম থেকে বুঝতেছি যে এটা একটা কোনো কিছু রেশিও। বিয়ারিং দ্যাট মিনস হচ্ছে তোমরা বিয়ারিং সম্পর্কে মানে মেকানিক্স, তাই না? বিয়ারিং জিনিসটা কি, তারপরে এই জায়গায় আমি মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করব, আশা করি বুঝতে পারবো। ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও বলতেছে যে এটা হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও সেটাতে যাওয়ার আগে আগে বলে নেই এটা আসলে কিসের জন্য অ্যাপ্লিকেবল। ধরো একটা রাস্তা বানাবা, এতদিন তোমরা পেভমেন্টের বিভিন্ন ম্যাটেরিয়ালের কোয়ালিটি সম্পর্কে পড়ছো, তাই না? যেমন বিটুমিনাস ম্যাটেরিয়াল পড়ছো, তারপর হচ্ছে তোমার ওই যে এগ্রিগেট পড়ছো, বিভিন্ন কিছু টেস্ট করছো, তাই না? তাহলে এই জায়গায় তোমরা আচ্ছা পেভমেন্টের বিভিন্ন লেয়ার থাকে, এটা কি তোমরা জানো? তোমরা 3-2 তে এখন তোমরা জানার কথা, তাই না? আচ্ছা, সবার উপরে লেয়ারকে সারফেস, তারপরে পরের লেয়ারকে কি বলি বেস, তারপরে কি সাববেস। এখন সাব বেসও থাকতে পারে, তাই না? কিছু কিছু ক্ষেত্রে যদি তোমার মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাব বেস লেয়ারও থাকতে পারে। এখন এই যে তোমার সাবগ্রেড, বেস বা সাববেস, এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করতেছে, ঠিক আছে, যে ম্যাটেরিয়ালটার উপরে রাস্তা বানাচ্ছে, এখন ওই ম্যাটেরিয়ালটার উপর যদি লোড আসে তাহলে সে ওই লোডটা কতটুকু বিয়ার করতে পারে, বা তোমার একটা সার্টেন লোডের জন্য সাবগ্রেডের ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কত হতে হবে যেন ওই লোডটা সে নিতে পারে, তাই না? এটা তোমার জানা লাগবে না যে সাবগ্রেডের তোমার লোড নেওয়ার ক্যাপাসিটি এত, তো এটা কোথা থেকে পাবা? এই ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও থেকে পাবা। ঠিক আছে, তাহলে যে জিনিসটা বলতেছি সিবিআর আমরা টেস্ট করি সাবগ্রেড, বেস এবং কিছু ক্ষেত্রে সাববেস ম্যাটেরিয়ালের জন্য। তাহলে এটা আসলে কি ইন্ডিকেট করতেছে? এই যে সাবগ্রেড, সাববেস বা বেসে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করতেছে, ঠিক আছে, এই ম্যাটেরিয়াল গুলো সাপোজ তুমি একটা কি করলাম মানে কন্টেনারের মধ্যে বা একটা কি বলবো যে ছোট একটা কিউবের মধ্যে ম্যাটেরিয়াল গুলো নিলাম, তাহলে ওই ম্যাটেরিয়াল গুলোর মধ্যে তুমি একটা মানে কি বলবো যে পেনিট্রেশন টেস্ট করছো না? হ্যালো, জি স্যার, তোমরা পেনিট্রেশন টেস্ট করছো। এখন ওইরকম নিডল না, এখানে হচ্ছে একটা প্লাঞ্জারের মতন, ঠিক আছে, একটু মোটা দণ্ডের মতন। ওইটা হচ্ছে কি করে যে 0.1 ইঞ্চ ম্যাটেরিয়ালের মধ্যে 0.1 ইঞ্চ যেতে বা ইনসার্ট করতে কত লোড দিতে হচ্ছে বা কত স্ট্রেস ডেভেলপ করতেছে 0.1 ইঞ্চ যেতে, এবং একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালে 0.1 ইঞ্চ ইনসার্ট করতে কত লোড বা কত স্ট্রেস ডেভেলপ করবে, দুইটার রেশিও। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো না? বুঝো না আগে এটা স্যার আরেকবার বলেন। সাপোজ সাবগ্রেড, সাববেস বা হচ্ছে বেজে যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছে, হ্যাঁ, এই ম্যাটেরিয়ালটা সাপোজ এরকম একটা কিউব আকৃতির কন্টেনারের মধ্যে নিলাম, নিয়ে এর উপর সাপোজ একটা প্লাঞ্জার দিয়ে তুমি কি করতেছো, লোড দিতেছো। এখন এই প্লাঞ্জারটা তোমার হচ্ছে এই যে ম্যাটেরিয়াল, এই কিউবের মধ্যে ম্যাটেরিয়াল নিছো, কিউবের মধ্যে ম্যাটেরিয়ালটা কি করে নিতে হবে, কম্প্যাক্টেড কন্ডিশনে নিতে হবে, কম্প্যাক্ট করে নিতে হবে। সাপোজ এই কিউবের মধ্যে এই ম্যাটেরিয়ালটা তুমি কিউবের মধ্যে ম্যাটেরিয়াল ভরে নিয়েছো। এখন এটার মধ্যে এই প্লাঞ্জারটা 0.1 ইঞ্চ ইনসার্ট হতে এই প্লাঞ্জারে কি সার্টেন একটা লোড দিতে হবে না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন আবার যদি তুমি বলো এই সেম কিউবটাই নিলা, তার মধ্যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নিলা, সাপোজ গ্রাভেল বা স্টোন, এই টাইপের ম্যাটেরিয়াল নিলা, তাহলে তার মধ্যে
সাপোজ এই প্লাঞ্জার 0.1 ইঞ্চ ইনসার্ট করতে এটার মধ্যেও সার্টেন একটা লোড দিতে হবে না? হ্যালো, জি স্যার। তাহলে কোনটাতে লোড বেশি লাগবে তোমার মনে হচ্ছে, এই স্টোনের মধ্যে 0.1 ইঞ্চ তোমার ইনসার্ট করতে নাকি এই মাটির মধ্যে 0.1 ইঞ্চ ইনসার্ট করতে? স্টোনের মধ্যে। স্টোনের মধ্যে, তাই না? তাহলে এই দুটার মানে এই যে তুমি মাটির মধ্যে 0.1 ইঞ্চ ইনসার্ট করতে যত লোড লাগতেছে, আর হচ্ছে তোমার এই যে স্টোন বা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, যদি আমি বলি যে ইন জেনারেল বলি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের মধ্যে 0.1 ইঞ্চ ইনসার্ট করতে যে লোড লাগতেছে, তাহলে এই দুইটার রেশিওকে আমরা এই দুইটার রেশিওরে যদি 100 দিয়ে গুণ করি সেটা চলে যাবে কি পার্সেন্টে। তাহলে এই যে রেশিওটা পার্সেন্টে তুমি নিয়ে যাচ্ছ, এই রেশিওটাকেই বলতেছে সিবিআর। ক্লিয়ার? কিছু কিছু জায়গায় এই ডেফিনেশনটাকে একটু মডিফাই করা হয়। মডিফাইটা কিভাবে করা হয়, সাপোজ এটাতে যদি লোড দাও তাহলে লোডের কারণে এই ম্যাটেরিয়ালে কি একটা স্ট্রেস ডেভেলপ করবে না? এই তুমি এটার এরিয়া জানো, এই ম্যাটেরিয়ালের এরিয়া জানো, তাহলে কি এটা স্ট্রেস বের করা যাবে। কিভাবে বের করবো সেটা আমরা পরে দেখব। সাপোজ 0.1 ইঞ্চ মাটির মধ্যে এই প্লাঞ্জারটা ইনসার্ট করতে একটা স্ট্রেস ডেভেলপ করলো, এবং এই যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের মধ্যে 0.1 ইঞ্চ ইনসার্ট করতে যত স্ট্রেস ডেভেলপ করবে সেটার রেশিওকে আমরা বলি কি সিবিআর। তাহলে এই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের মধ্যে যদি এই প্লাঞ্জারটা 0.1 ইঞ্চ ইনসার্ট করতে হয় তাহলে স্ট্রেস ডেভেলপ করে 1000 পিএসআই, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল যদি হয়, ঠিক আছে, 1000 পিএসআই সাপোজ। আর তোমার যে ম্যাটেরিয়াল, সাপোজ এই মাটির মধ্যে 0.1 ইঞ্চ ইনসার্ট করলে স্ট্রেস ডেভেলপ হয় সাপোজ 380 পিএসআই। তাহলে বলো সিবিআর ভ্যালু কত হবে? হ্যালো, সিবিআর ভ্যালু কত হবে তাহলে? 38%, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বলতেছিলাম এই যে তোমার 0.1 ইঞ্চ ইনসার্টের করার জন্য আমরা সিবিআর ক্যালকুলেট করছি। আরেকভাবে সিবিআর ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে এই 0.1 ইঞ্চের জায়গায় 0.2 ইঞ্চের করেসপন্ডিং ভ্যালু দিয়ে, ঠিক আছে? তাহলে এই যে সিবিআরটা বের করছে এটা কি সিবিআর ফর 0.1 ইঞ্চ পেনিট্রেশন। আর যদি সেম প্রসিডিউর যদি 0.2 ইঞ্চ পেনিট্রেশন করার জন্য যত লোড বা যত স্ট্রেস ডেভেলপ করবে এটার রেশিও বের করো, সেটা হবে কি সিবিআর ফর 0.2 ইঞ্চ পেনিট্রেশন, তাই না? স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যে আপনি বললেন যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালটা হতে পারে স্টোন, গ্রাভেল, এই টাইপের ম্যাটেরিয়াল। হ্যালো, জি স্যার। বলো এখন। স্যার কথা হচ্ছে যে আমরা যখন হচ্ছে কনস্ট্রাক্ট করব তখন ওখানে স্ট্যান্ডার্ডই হবে এরকম তো নাই না, তুমি যে কনস্ট্রাকশন করতেছো যে ম্যাটেরিয়ালের সাবগ্রেডটা তোমার যে ম্যাটেরিয়ালের তার সিবিআর বের করবা। যে কোনো কিছু সিবিআর বের করতে হলে আমরা কি বা কোনো কিছু পরিমাপ করতে হলে একটা স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করি না? জি স্যার। তাহলে আমরা জানি যে ম্যাটেরিয়ালটা যদি স্ট্যান্ডার্ড হইতো তাহলে 0.1 ইঞ্চ এর করেসপন্ডিং সিবিআর হইতো 1000 পিএসআই। এখন স্ট্যান্ডার্ড না বলে সাপোজ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল স্টোন গ্রাভেল না হয়ে মাটি দিয়ে সাবগ্রেড আছে, তাহলে সেক্ষেত্রে ওই যে মাটির তোমার সিবিআর কত, মাটির বিয়ারিং রেশিও কত, এটা তুমি বের করতেছো কার সাথে তুলনা করে? স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের সাথে তুলনা করে। কি বলছি বোঝা গেছে? স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের সিবিআর তোমার কি জানা আছে যে 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের উপর স্ট্রেস ডেভেলপ করে 1000 পিএসআই। 0.2 ইঞ্চ পেনিট্রেশনের জন্য স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালে তোমার স্ট্রেস ডেভেলপ করে 1500 পিএসআই। এখন তোমার যে ম্যাটেরিয়াল সেইখানে 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কত স্ট্রেস ডেভেলপ করবে, বা 0.2 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কত স্ট্রেস ডেভেলপ করবে,
তাহলে এগুলো রেশিও তুমি কি তোমার ম্যাটেরিয়ালের জন্য যদি স্ট্রেস কত ডেভেলপ করতেছে এটা বের করতে পারো, তাহলে কি তুমি বলতে পারবে না যে সিবিআর এত? জি স্যার। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে যে তোমার হচ্ছে ওই যে তুমি যে ম্যাটেরিয়াল সিবিআর এর সিগনিফিকেন্সটা কি, যে 38 সিবিআর 38% মানে হচ্ছে যে তুমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছো সেটা কি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের চাইতে, বা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল যদি 100 ভাগ বিয়ারিং করতে পারতো কোনো লোড, কিন্তু তোমার ম্যাটেরিয়ালটা সেই লোডটা কি 38% বিয়ার করতে পারতো। কি বলছি বুঝা গেছে? জি স্যার। তাহলে ডেফিনেশনটা আমরা দেখলাম, ডেফিনেশনটা দেখার পর আমরা আরেকটু এটার এক্সপ্লেনেশনে যাই যে সিবিআর আসলে কি ইন্ডিকেট করতেছে। আচ্ছা, বা এটা কি কাজে ইউজ করা যায়। এই সিবিআর আসলে তোমার এক ধরনের পেনিট্রেশন টেস্ট, তাই না? যে আমরা কি করতেছি, একটা প্লাঞ্জার পেনিট্রেট করতেছি। তাহলে এটা আসলে কি ইন্ডিকেট করতেছে, যে তুমি যে সাবগ্রেড বা বেস বা সাব বেস যার সিবিআর বের করতেছো সেটা ইন্ডিকেট করতেছে ওই লেয়ারে যে ম্যাটেরিয়াল ইউজ করছো তার স্ট্রেংথ কত। না বুঝলে বলবা কিন্তু, ঠিক আছে? কি বলছি বুঝে গেছে? ওই লেয়ারে যে ম্যাটেরিয়াল বা সাবগ্রেডের জন্য যদি আমরা সিবিআর বের করি, তাহলে তুমি ওই সিবিআর এর ভ্যালু থেকে কি পাবা, সাবগ্রেডের যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে বা সাবগ্রেডের স্ট্রেংথ কত, স্ট্রেংথের সাথে রিলেটেড। আর সিবিআর যদি বেশি হয় তাহলে কি স্ট্রেংথ বেশি হবে না কম হবে? বেশি হবে হ্যালো, স্যার, বেশি হবে শিওর? স্যার। তাহলে তোমাদের ডিসকাশনের মধ্যে এটা একটু লিখবা যে সিবিআর যদি বেশি হয় তাহলে কি ভালো হবে না সিবিআর কম হলে ভালো হবে, ঠিক আছে? তোমরা একটু স্যার এটার কি কোনো রেঞ্জ নাই? এটা কোনো রেঞ্জ নাই, ঠিক আছে? তবে তোমার একটা পার্টিকুলার জায়গার জন্য, মানে তোমার এয়ারপোর্টের জন্য বা হাইওয়ের জন্য, বা যারা যে ইঞ্জিনিয়ার কনস্ট্রাক্ট করবে বা হচ্ছে যে অথরিটি কত তোমার কম্প্যাকশন চাচ্ছে বা কত স্ট্রেংথ চাচ্ছে, এটা কিন্তু তোমার প্রিডিফাইন করে দেবে যে এই রাস্তার জন্য সাবগ্রেডের স্ট্রেংথ যেন সিবিআর যেন 9.5 হয়, 10 হয়, 12 হয়। এখন ওই যে তোমার সিবিআরটা অ্যাটেন্ড করতে হলে তোমার হচ্ছে ডেনসিটি কত করতে হবে, এই জিনিসটা তোমাকে জানতে হবে। ডেনসিটি টেস্ট করছো না সয়েলের মধ্যে? মডিফাইড প্রক্টর, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট করছো না? জি স্যার। তাহলে ওই যে রাস্তার উপর কম্প্যাকশন করে রোলার দিয়ে কম্প্যাকশন করছে মানে করে দেখছো? জি স্যার। তাহলে এই যে তোমার কম্প্যাকশনটা কেন করতেছে, কম্প্যাকশনটা করতেছে একটা সার্টেন মানে একটা সার্টেন ডেনসিটি অ্যাটেন্ড করার জন্য, যেন ওই ডেনসিটির করেসপন্ডিং যেন সিভিয়ার ভ্যালু তোমার স্ট্যান্ড মানে যত চাওয়া হচ্ছে ওইটা যেন অ্যাটেন্ড করতে পারে। স্যার হ্যাঁ বলো। স্যার সিবিআর ভ্যালু তো তাহলে স্যার 100% এর বেশি হতে পারে, 120 সেরকম। তোমার যদি ম্যাটেরিয়াল ভালো হয় তাহলে হতে পারে নাকি? জি স্যার, সেটাই মানে 100% এর বেশি হতে পারে। 100% এর বেশি হতে পারে না, ঠিক আছে? তোমার স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের চাইতে তো আর বেশি হতে পারে না, ঠিক আছে? তোমার কোনো জায়গায় 100 বেশি দেখবে না, 100 থেকে সবই কম, ঠিক আছে? স্যার যদি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল থেকে ভালো বেশি ম্যাটেরিয়ালটা হয় তাহলে তো স্ট্যান্ডার্ড অবশ্যই- ম্যাটেরিয়ালটাই হচ্ছে সবচেয়ে ভালো, তার চাইতে ভালো তোমার ভালো ম্যাটেরিয়াল পসিবল না, তাই না? আচ্ছা স্যার, তাহলে সিবিআর দিয়ে আমি Non-standard, ম্যাটেরিয়াল নন স্ট্যান্ডার্ড স্যাম্পলের কি তোমার স্ট্যান্ডার্ড স্যাম্পলের চাইতে স্ট্রেংথ বেশি হবে? হ্যালো, না স্যার, না স্যার। এখন দেখো এই যে সিবিআর টেস্ট করতেছি, এটা বলে দিয়েছে তোমাদের ম্যানুয়ালে সিবিআর টেস্ট করি কি সাবগ্রেড, সাব বেস আর বেস কোর্স ম্যাটেরিয়ালের জন্য, এবং এটার জন্য একটা তোমার সিবের সাইজ আছে। সিবটা বলছে কি যে তোমার এই যে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, এটা বের করা হয় যেই সকল ম্যাটেরিয়াল 3/4 ইঞ্চ সিপ দিয়ে বা 19 মিলিমিটার পাসিং। কথাটা কি বোঝা গেছে? সিবিআর টেস্ট কার জন্য বের করি আমরা? 19 মিলিমিটার পাসিং এরকম ম্যাটেরিয়ালের জন্য আমরা সিবিআর টেস্ট করি। তাহলে যেই সকল ম্যাটেরিয়ালের সাইজ 19 মিলিমিটারের চেয়ে বেশি তার জন্য কি সিবিআর বের করা যাবে না? সেটার জন্য সিবিআর বের করা যাবে, কিন্তু তার জন্য যে গ্রেডেশন বা সিবের সাইজটা বা যে ম্যাটেরিয়ালটা ইউজ করবা তার গ্রেডেশনটা কি আলাদা হতে হবে। কিন্তু আমাদের এই কোর্সের জন্য বা আমাদের এই ল্যাবরেটরিতে যে সিবিআর বের করা হবে তার ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের সাইজ কত হবে? 19 মিলিমিটার বা 1/3 ইঞ্চ। কি বলছে বোঝা গেছে? হ্যালো,
সাবগ্রেডে বেশিরভাগই কি থাকে, মাটি থাকে, তাই না? তো মাটির গ্রেন সাইজ কি তোমার অবশ্যই 3/4 ইঞ্চের চাইতে কি হবে, কম হবে বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? আচ্ছা, স্যার যদি স্টোন যদি বেশি হয় সেই ক্ষেত্রে কি করতে হবে তোমার, এই প্রসেসে তোমার কি মানে এখন যে প্রসেসে তোমাদের ক্যালকুলেশন বা যে জিনিসগুলো শেখানো হবে ওই প্রসেস ফলো করা যাবে না, গ্রেডেশনটা কি আলাদা করতে হবে, ঠিক আছে? সি ব্যানারে মানে যে সিট গুলো ইউজ করতে হবে তা কি আলাদা করতে হবে, গ্রেডেশন আলাদা হতে হবে। তাহলে ওই গ্রেডেশনটা কি মডিফাই করে আমরা কি সব ধরনের ম্যাটেরিয়ালের জন্য সিবিআর আসলে টেস্ট করতে পারি। কিন্তু আমাদের এই ল্যাবরেটরির আজকের এক্সপেরিমেন্টের স্কোপ কি, ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ কত হতে হবে, 19 মিলিমিটার। তার মানে দ্যাট মিন্স হচ্ছে কি সব ম্যাটেরিয়াল 19 মিলিমিটার দিয়ে পাস করে যাবে। হ্যালো, এখন তুমি মাঝখানে একজন কোশ্চেন করছিলে, কি কোশ্চেন করছিলে বলো? হ্যালো, স্যার সিবিআর থেকে আমি তাহলে ম্যাটেরিয়ালের স্ট্রেনটা বুঝতে পারবো যে এটা Strength-টা বুঝতে পারবো। স্ট্রেনটা হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে আরো ডিটেইল এক্সপ্লেইন করবো, ঠিক আছে? এখন সাপোজ তুমি কিছু ম্যাটেরিয়াল নিলা, ঠিক আছে, সার্টেন স্পেসিস 5 কেজি 10 কেজি একটা ম্যাটেরিয়াল নিলা, সবগুলো তোমার হচ্ছে 19 মিলিমিটার সিপ দিয়ে পাস করে গেল, ঠিক আছে? সবগুলো 19 মিলিমিটার সিপ দিয়ে পাস করে গেল। তাহলে তোমার স্যাম্পল হচ্ছে সাপোজ 10 কেজি, তাহলে সবগুলো কি বললাম যে 19 মিলিমিটার দিয়ে পাস করে চলে গেল। তাহলে এই হোল স্যাম্পলটা কি সিবিআর টেস্টের জন্য ইউজ করা যায়। কিন্তু যদি কিছু পরিমাণ ম্যাটেরিয়াল সাপোজ 5% ম্যাটেরিয়াল 19 রিটেন করে গেল আর 95% ম্যাটেরিয়াল কি এই 19 নাম্বার সিট দিয়ে পাস করে গেল, তাহলে তুমি কতটুকু স্যাম্পল নিয়েছো, 10 কেজি, তাই না? তো 10 কেজি 5% মানে কি 500 গ্রাম, তাই না? তাহলে এই 500 গ্রাম স্যাম্পল তোমাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে কি করতে হবে, আরো 500 গ্রাম স্যাম্পল নিতে হবে, যেই স্যাম্পলটা এই 19 মিলিমিটার দিয়ে পাস করে এবং 4 নাম্বার সিবে কি করে, রিটেন করে। তাহলে এখন এরকম যদি পাস, বলো স্যার তাহলে তো এই স্যাম্পলই বাদ দেওয়া উচিত, কারণ ওই স্যাম্পল থেকে কি পরিমাণ আইনা আমি এখন সাপোজ তুমি টেস্ট করবা 10 কেজি ম্যাটেরিয়াল দিয়ে, হ্যালো, তাহলে 10 কেজি ম্যাটেরিয়াল যখন তুমি সিভিং করতেছো তখন দেখতেছো 19 মিলিমিটার দিয়ে 500 গ্রাম পাস করতেছে না, মানে 5% পাস করতেছে না, 95% পাস করে গেছে, ঠিক আছে? স্যার তাহলে তোমার এই যে 5% লস হয়ে গেছে, 500 গ্রাম কি কমে গেল না স্যাম্পল? স্যার তাহলে এই স্যাম্পলটা ফিল করতে হবে, ওই জায়গা থেকে আরো 500 গ্রাম তুমি স্যাম্পল আনবা, এইরকম স্যাম্পল আনবা যেন তা 19 মিলিমিটার দিয়ে অবশ্যই পাস। তাহলে কি তোমার ফুল স্যাম্পলটা কি আবার কভার হয়ে গেল, তাই না? জি স্যার। স্যার যদি আর 5% হচ্ছে পাস করে গেল আর বাকি পাস না করলো তাহলে কি স্যাম্পলই বাদ? যদি তোমার 95% রিটেন করে যায় সেই ক্ষেত্রে কি বলতেছে, 19 মিলিমিটারের চাইতে যদি ম্যাক্সিমাম স্যাম্পলই বেশি হয় তাহলে তো এই প্রসেসে আজকে যেটা শেখানো হচ্ছে ওই প্রসেসে তুমি কি চেষ্টা করতে পারবে না, একটু মডিফিকেশন করে করতে হবে। এটা কি তোমাদের ম্যানুয়ালি লিখে দিয়েছে, দেখো কি বলতেছে, মডিফাই, তুমি যদি 19 মিলিমিটার ম্যাটেরিয়ালস হ্যাভিং পার্টিকেল সাইজেস গ্রেটার দেন এত আর টু বি টেস্টেড, দ্য টেস্ট মেথড প্রোভাইডস ফর মডিফাইং দ্য গ্রেডেশন অফ দ্য ম্যাটেরিয়াল। দ্যাট মিন্স এই যে এই প্যারাটা একটু পড়বা, ঠিক আছে? এখন এটাতে যাওয়ার আগে, পুরো টেস্টটাতে যাওয়ার আগে আমরা আরেকটু কিছু দেখে নিই যে এই যে তুমি সিবিআর টেস্ট করতেছো, সিবিআর টেস্টটা একটা স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে, সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা কি বলতেছি, B4429। এরকম ভাবে তোমরা অনেকগুলো এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ড দিয়ে তোমরা বিভিন্ন ধরনের টেস্ট করে আসছো, সেটা সয়েলে হোক বা হচ্ছে তোমার এই যে তোমার সিভিআর টেস্ট করো বা এই এগ্রিগেট টেস্ট করো বা হচ্ছে ভিটামিন টেস্ট করো, সব কিছুরই কি ছিল, একটা স্ট্যান্ডার্ড ছিল। তাহলে আমরা সিভিআর টেস্ট করতেছি B4429, এই টেস্ট মেথড ফলো করো, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা একটু দেখি, এটাতে যাওয়ার আগে মানে সিভিআর এই মেইন টেস্টে যাওয়ার আগে আর কিছু কথা বলে নিই যেন তোমরা বুঝতে পারো।
বা তোমাদের আচ্ছা তোমরা কি ডেনসিটি সয়েলের মধ্যে ড্রাই ডেনসিটি বা ডেনসিটি ই করছো না, টেস্ট করছো না ডেনসিটি বের করার? জি স্যার, প্রক্টর টেস্ট। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট, এগুলো তো থিওরিতেও পড়ছো তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে ওইগুলোতে যাওয়ার আগে তোমাদের একটু ফিগার দেখাই দিই আমি, যে সিভিআর টেস্টের আমাদের ল্যাবরেটরি ইমেজ গুলো কিরকম। ইমেজ গুলোর সাইজ একটু বড় বড়, ওপেন একটু। আচ্ছা, দেখো সিভিআর টেস্টের জন্য কি কি অ্যাপারেটাস আমাদের লাগে। এখানে যদি খেয়াল করো যে এই যে এটাকে কি বলতেছি, মোল্ড। এটার নাম কি মোল্ড। মোল্ডে কি করব আমরা, সয়েল, যে সয়েলটা টেস্ট করব ওই সয়েলটা কি আমরা এই মোল্ডের মধ্যে নিব। মোল্ডের মধ্যে নিয়ে কম্প্যাকশন করে চেষ্টা করতে হবে। এই যে এটা দেখতেছো হ্যামারের মতন, তাই না? হ্যালো, জি স্যার। এখানে একটা হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেলটা কি টান দিয়ে উপরে তোলা যায়, উপর থেকে তুলে তোমার হচ্ছে ফ্রি ফল বা ফেলে মানে ইয়ের উপর লোড দেওয়া যায়। কিভাবে লোড দিব সয়েলের উপর, এটা আমরা দেখব। ঠিক আছে, এইগুলো এইগুলো হচ্ছে ওয়েট। এগুলো কি ওয়েট, ঠিক আছে, মানে মাটির উপর কত লোড চাপাবো। কেন লোড চাপাবো বলতো? কমপ্লিটেড করার জন্য। কম্প্যাক্টেড করার জন্য না। ধরো সাবগ্রেড, সাবগ্রেডের উপর কি আছে, বেজ আছে, সারফেস লেয়ার আছে, তাই না? নাকি জি স্যার। স্যার বেজ লেয়ার আছে, তারপর কি আছে তোমার, সাব বেজ থাকলে সাব বেজ আছে, তারপর কি সারফেস লেয়ার আছে। তাহলে তার নিচে এই লেয়ার গুলোর নিচে কি আছে, সাবগ্রেড। তাহলে আজকে আমরা টেস্ট করতেছি সাবগ্রেডের যে ম্যাটেরিয়াল, সাবগ্রেডের সয়েলের সিভিআর। তাহলে রিয়েল ফিল্ডে বা প্র্যাকটিক্যাল লাইফে সাবগ্রেডের ম্যাটেরিয়ালের উপর তোমার কি থাকে, বেস বা সাব বেস বা পেভমেন্টের ম্যাটেরিয়াল গুলো সারচার্জ লোড হিসেবে থাকে, তাই না? থাকে না? জি স্যার। আচ্ছা, এই যে প্র্যাকটিক্যাল ফিল্ডকে তোমার হচ্ছে সিমুলেট করার জন্য আমরা হচ্ছে এই লোড গুলো তোমার হচ্ছে পেভমেন্টের সাবগ্রেডের ম্যাটেরিয়ালের উপর দিয়ে দিব। যেন আমরা এই লোড গুলো কেন দিব, কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে, আবারও বলি, প্র্যাকটিক্যাল ফিল্ডে বেস লেয়ার, সাব বেস লেয়ার, তারপর হচ্ছে সারফেস লেয়ার, এইগুলো কি তোমার সাবগ্রেড লেয়ারের উপর থাকে। তাহলে এই প্র্যাকটিক্যাল ফিল্ডটাকে সিমুলেট করার জন্য আমরাও আমাদের টেস্টের মাঝেও সাবগ্রেড লেয়ারের উপর এইরকম লোড আমরা দিয়ে দিব। কি বলছি বোঝা গেছে কেন লোড গুলো দিব? জি স্যার। এখন এইগুলো কি লোড, তারপর এইখানে দেখো একটা ডায়াল গেজ আছে, তারপর এইগুলোতে কোনটা কি আমরা আস্তে আস্তে, এই যে এটা দেখো কলার, এই যে এটা হচ্ছে স্পেসার ডিস্ক, এটার নাম কি স্পেসার ডিস্ক। স্পেসার ডিস্ক এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে, নামও দেখবো স্পেসার ডিস্ক। তারপরে তোমার হচ্ছে এই অ্যাসেম্বলিটা দেখো, এই অ্যাসেম্বলিটার উপর হচ্ছে আমরা তোমার হচ্ছে এই যে এই মোল্ডটাকে এটার উপর বসাই, এটার উপর বসাইয়ে তোমার হচ্ছে টেস্ট করতে হবে। আমরা কম্প্যাকশন করি বা হচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে পেনিট্রেশন টেস্ট করি, এই বেস প্লেটটার উপর বসাইয়ে আমরা টেস্টটা করব। ঠিক আছে, আর এটাকে কি বলতেছি, এই যে এটাকে, এটা হচ্ছে কলার। কলার বলতে কি বোঝাচ্ছে, এটা কি তোমার এই যে তোমার মোল্ডের উপর কি বসাইয়ে মোল্ডের হাইট কি আরো বাড়ানো যায়। ঠিক আছে, কেন দিব এটা পরে আসবো। কি বলছি বোঝা গেছে? হ্যালো, কোনটা কেন দিতেছি বোঝা গেছে? জি স্যার। এইগুলো আরো দেখাইবো, মানে তোমার মানে কিভাবে মানে টেস্ট করতে গেলে কোনটা কি কাজে আসতেছে এটা আমরা আরো ভালো করে দেখবো। এই যে মোল্ডটা যদি দেখি, শুধু মোল্ডটা দেখতে কি এরকম, এটা মোল্ডের একটা পার্টিকুলার সাইজ আছে। পার্টিকুলার সাইজটা কি, যে এই যে মোল্ডের হাইটটা দেখতেছো না, মোল্ডের হাইট মোটামুটি 7 ইঞ্চের মতন হয় স্ট্যান্ডার্ড মোল্ড, একটু তোমার প্লাস মাইনাস হতে পারে।
কি বলতে বোঝা গেছে? হ্যালো, জি স্যার। ওকে। এই যে মোল্ডটার ডায়ামিটার, মোল্ডের ভিতরে কি থাকবে? মাটি থাকবে, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে মোল্ডের ভিতরের সার্টেন একটা ডায়ামিটার আছে, এই ভিতরের ডায়ামিটার হচ্ছে 6 ইঞ্চ। এই ভিতরের ডায়ামিটার কত? 6 ইঞ্চ। তাহলে মোল্ডের যদি ভিতরের ভলিউম বের করতে চাই, বা কত ভলিউমের মাটি মোল্ডের মধ্যে নেওয়া হবে, এটা কি আমরা কি ক্যালকুলেশন করতে পারবো না? জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের মোল্ড, যেটার মধ্যে আমরা মাটি নিয়ে এই টেস্টটা করব। পরবর্তীতে যাই। আচ্ছা, এক্সপানশন মেজারিং অ্যাপারেটাস, ঠিক আছে? এটা দিয়ে আমরা হচ্ছে তোমাদের একবার প্র্যাকটিক্যাল ফিল্ডে মানে মানে তোমরা কিভাবে টেস্ট করো, টেস্টের মধ্যে এটার ইউজটা আমরা দেখবো। এটার নাম আপাতত মনে রাখো যে এটা হচ্ছে এক্সপানশন মেজারিং অ্যাপারেটাস। এগুলো হচ্ছে কিন্তু আমাদের ল্যাব থেকে নেয়া, ঠিক আছে? এই যে এটাকে কি বলতেছি, এটা হচ্ছে কি বলতেছি, কলার। কলার দিয়ে কি করে, মোল্ডের উপর কলারটা বসায়ে মোল্ডের সাইজ কি বাড়ানো যায়। এখন মোল্ডের সাইজ বাড়ানো আমাদের উদ্দেশ্য না, মোল্ডের উপর এই কলারটা বসাবো কেন সেটা তোমরা এক্সপেরিমেন্টের সময় কি দেখে যাবো, কেন এই কলারটা আমাদের বসাতে হবে, ঠিক আছে? এটা আপাতত নামটা মনে রাখো যে মোল্ড কলার, মোল্ডের উপর বসাতে হবে, বা মোল্ডের উপর বসায় মোল্ডকে আমরা এক্সটেন্ড করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে একটা বেস প্লেট। এই বেস প্লেটের উপর কি বসাবো আমরা, মোল্ডটা বসায় টেস্ট করব। বেস প্লেটটা তোমরা যদি একটু দেখো, এই এই যে এই বেস প্লেটটার উপর কি বসাতে হবে, প্রথমে একটা ফিল্টার পেপার বসাতে হবে। ফিল্টার পেপারের উপর আমরা হচ্ছে এই মোল্ডটা বসাবো। অনেক ক্ষেত্রে দেখা ফিল্টার পেপারের উপর স্পেসার ডিস বসায় দেন মোল্ডটা বসানো হয়। এক এক ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা কোনটা করব আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। তবে যেই জিনিসটা এখন খেয়াল রাখো, এটা হচ্ছে একটা বেস প্লেট। আর এই যে দুইটা দেখতেছো, দুইটা কলামের মতন দেখতেছো, এই দুইটা কলামে হচ্ছে আমরা মানে মোল্ডটাকে শক্ত করে আটকায় রাখার জন্য এই দুইটা কলামে দেখা যায় যে মানে একটা সিস্টেম আছে যেটা দিয়ে মোল্ডটাকে কি এই বেস প্লেটের সাথে কি শক্ত করে আটকানো যায়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের হয়তো এখন এই জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সামনে যখন দেখানো হবে তখন আবার এটা ভালো করে খেয়াল হবে। এটা হচ্ছে একটা পারফোরেটেড ডিস্ক। এটাকে কি বলি আমরা, একটা পারফোরেটেড ডিস্ক। এটার মধ্যে মোটামুটি তুমি যদি একটু খেয়াল করো যে এটার মধ্যে মোটামুটি 42টার মতন, আমি যদি ভুল না হয়ে থাকি, তোমাদের ম্যানুয়ালে দেয়া আছে, ঠিক আছে? তো ম্যানুয়াল থেকেও দেখতে পারো, যেটার মধ্যে মোটামুটি 42টার মতন পারফোরেশন বা ছোট ছোট ছিদ্র করা আছে, ঠিক আছে? এটা তোমাদের ম্যানুয়ালে ডিরেক্ট লেখা আছে, আমি এক্স্যাক্টলি শিওর না কতটা আছে, ঠিক আছে? আমার খেয়াল নাই, মুখস্থ নাই। আমার যতটুকু মনে আছে যে 42টার মতন তোমার যে এরকম ছিদ্র আছে, ঠিক আছে? আচ্ছা, পারফোরেটেড ডিস্ক, এটা হচ্ছে হ্যামার বা অনেকে র্যামার বলে, ঠিক আছে? ঠিক আছে, এটা দিয়ে কি করি, তোমরা প্রক্টর টেস্ট করছো না, তোমরা সয়েলের টেস্ট করছো না, ডেনসিটির এই ম্যাটেরিয়ালটা ইউজ করছো, এরকম একটা ছিল। এরকমই একটা ছিল, ঠিক আছে? তো এটার তোমার যে জিনিসটা এই যে মাথাটা, এই মাথাটা হতে হয় সার্কুলার। মাথাটা কি সার্কুলার হতে হয়, যেন ইরেগুলার হলে তোমার লোড ট্রান্সফার যখন ম্যাটেরিয়াল কিংবা মাটিকে যখন লোড দিবা বা কম্প্যাক্ট করবা তখন কি হতে পারে, ইরেগুলার হলে একটু ঝামেলা হতে পারে, বা সার্কুলার এবং সারফেসটা কি হতে হবে, প্লেন হতে হবে। এখানে আরো যদি আমরা ফিগার দেখার চেষ্টা করি, এই ফিগার গুলো দেখাচ্ছি, এগুলো আবার পরবর্তীতে আমি রিপিট করবো। এই যে এটার নাম হচ্ছে স্পেসার ডিস্ক। স্পেসার ডিস্ক নাম থেকে আসতেছে, এটা কি করে, স্পেস ক্রিয়েট করে। কিভাবে স্পেস ক্রিয়েট করে এটা আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে? এটার নাম আপাতত খেয়াল রাখো, নামটা কি, স্পেসার ডিস্ক। এটার যে তোমার এই যে ডায়ামিটার, এটার যে হ্যালো স্যার, মাঝখান দিয়ে কিছু শোনা যায় না। মানে কেমন যেন একটা শব্দ আসতেছে, শোনা যাচ্ছে না ভালো। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে?
জি স্যার। আচ্ছা, এটার নাম হচ্ছে স্পেসার ডিস্ক। ঠিক আছে, এই স্পেসার ডিস্ক দিয়ে নাম থেকেই বোঝা যাচ্ছে স্পেসার ডিস্ক কি করে, স্পেস ক্রিয়েট করে। কিসের জন্য একটু পরেই আমরা দেখব, এইগুলো আবার আমি ব্যাক করব। ঠিক আছে, এই স্পেসার ডিস্ক কিসের মধ্যে স্পেস ক্রিয়েট করতেছে, কেন স্পেসটা আমাদের দরকার ক্রিয়েট করা। ঠিক আছে, তাহলে এটার সাইজ অবশ্যই কি হতে হবে, মোল্ডের যে ইনসাইড ডায়ামিটার তার চাইতে কি হতে হবে, কম হতে হবে। মোল্ডের ইনসাইড ডায়ামিটার কত ছিল, 6 ইঞ্চ। তার চাইতে কি হতে হবে, এই স্পেসার ডিস্কের ডায়ামিটারটা কম হতে হবে। কেন মোল্ডের ডায়ামিটারের চাইতে কম হতে হবে সেটাও আমরা সামনে দেখব। এই যে এইগুলো হচ্ছে তোমার ওয়েট। ঠিক আছে, এইগুলোর এটার ওয়েট যদি আমি বলি, বা তুমি এই জিনিসগুলো যদি বলো যে এটার ওয়েট মোটামুটি তোমার হচ্ছে 2.27 কেজির মতন, 2.27 কেজি বা হচ্ছে তোমার 4.5 পাউন্ডের মতন এক একটা ওজন হয়ে থাকে। এইগুলো হচ্ছে আমরা বলি সারচার্জ লোড দেওয়ার জন্য অল্টারনেট হিসেবে এই লোড গুলোকে, এই ওয়েট গুলোকে আমরা ইউজ করি। এক্সপেরিমেন্টটা দেখলে এখন তোমাদের হয়তো বা অনেক কোশ্চেন জেগে গেছে যে কি করতেছে আসলে। এক্সপেরিমেন্টটা আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি, যে স্যাম্পল কিভাবে প্রিপেয়ার করে, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টটা কিভাবে স্টার্ট করে, দেন হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটা একটা করে আমি উত্তর দেব, এবং সাথে সাথে আমরা এই জিনিসগুলো ব্যাক করার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে একটা, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। না বুঝলে সাথে সাথে বলবা। জি স্যার। এই যে দেখো, ম্যাটেরিয়াল মাটি নিয়ে নিল। ঠিক আছে, হ্যালো, এই মাটি তোমার, এটা কি হাতে, ওনার হাতে কি একটা সিপ, সিপটার সাইজ হচ্ছে 19 মিলিমিটার। আমরা আগেই বলছিলাম যে এই ল্যাবে যে সিবিআর টেস্ট করব, সেই সিবিআর অবশ্যই, সিবিআর এর জন্য যে ম্যাটেরিয়াল বা সয়েল ইউজ করব, সেই সয়েলের গ্রেন সাইজ অবশ্যই কি হতে হবে, 19 মিলিমিটারের চাইতে কম হতে হবে। ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ 19 মিলিমিটারের চাইতে কম হতে হবে। এখানে দেখা যাচ্ছে মাটিটা কি মোটামুটি কি, মানে সব মাটি দেখে মনে হচ্ছে কি কোনো মাটি আসলে এই মানে সিবের মধ্যে আটকানোর কথা না। ঠিক আছে, মোটামুটি সবই পাস করে যাওয়ার কথা দেখে মনে হচ্ছে। তারপরে যদি কিছু এই 19 মিলিমিটারে আটকায় যায়, সেক্ষেত্রে আমি বলছি যে যতটুকু পরিমাণ আটকায় যাবে ততটুকু ফেলে দিয়ে কি করতে হবে, যতটুকু আটকাইছে ওই পরিমাণ মাটি তোমার হচ্ছে 19 দিয়ে পাস করে এইরকম ম্যাটেরিয়াল দিয়ে, এইরকম সয়েল দিয়ে রিপ্লেস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই এসে কি করে নিবে, সিপিং করে নিবে। ঠিক আছে, তাহলে দেখি সে কি করতেছে। প্রথমেই 19 মিলিমিটার সিপ দিয়ে সে কি করে নিচ্ছে, মাটিগুলো চেলে নিচ্ছে। ঠিক আছে, সে কি করতেছে, এটা কিন্তু আমাদের ল্যাব থেকে নেয়া। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করো। যতটুকু স্যাম্পল নেওয়া হয়েছে সবগুলো কি এটা দিয়ে আমি এই করে নিলাম। মোটামুটি সবই কি এই সিপ দিয়ে পাস করে যাচ্ছে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে এই সিপের সাইজটা দেখো, সিপের সাইজটা 19 মিলিমিটার নাকি, হ্যালো, 19 মিলিমিটার দিয়ে পাস করে এইরকম ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি এই সিবিআর টেস্টটা করব। তাহলে পরবর্তীতে আসি। এখন এই যে তোমার মাটি, মাটির সাথে কি করতে হবে, ওয়াটার মিশাচ্ছে। এখন তোমরা যখন সয়েল টেস্ট করছো, সয়েল টেস্ট করার সময় একটা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বের করছো না? জি স্যার। এই অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে ডেনসিটি কি ছিল, ম্যাক্সিমাম ছিল, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে এই জায়গায় এই সয়েলের সাথে আমাদের এই পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে যেন সয়েলটা কি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অ্যাটেইন করে। কতটুকু ওয়াটার নিতে হবে, কি বলছি বুঝা গেছে? কতটুকু ওয়াটার নিতে হবে, জি স্যার। যতটুকু ওয়াটার নিলে তোমার হচ্ছে সয়েলটা কি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অ্যাটেইন করে। এখন তুমি বলতে পারো যে আমি কতটুকু ওয়াটার নিলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অ্যাটেইন করবে, এটা বুঝবো কিভাবে? তাহলে সেটা বোঝার জন্য তোমাদের কি সয়েল ল্যাব করে আসছো না? জি স্যার।
তাহলে হ্যাঁ। সয়েল ল্যাবে বের করে আসো না অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করে আসো তো? জি স্যার। তাহলে ওইখান থেকে ওই টেস্টটাকে এই জায়গায় কাজে লাগবে নাকি? জি স্যার। আচ্ছা, বা অনেক সময় তোমাকে বলা হয় যে একটা সার্টেন এত থেকে একটা ওয়াটার ময়েশ্চার কন্টেন্টের রেঞ্জ দিয়ে দেওয়া হয় যে এত ময়েশ্চার কন্টেন্টের জন্য তুমি হচ্ছে তোমার ডেনসিটি কত হবে এটা বের করো। সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই ময়েশ্চার কন্টেন্ট অ্যাটেন্ড করতে হলে কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে এই জিনিসগুলোর ক্যালকুলেশন তোমরা অলরেডি শিখে আসছো। এই ল্যাবের জন্য তোমাদের সবকিছু কি বলে দেওয়া হবে, ঠিক আছে, কতটুকু ওয়াটার বা কতটুকু অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে কি করতেছে সে, ওয়াটার কি করতেছে এই মাটির সাথে অ্যাড করে নিচ্ছে। কেন অ্যাড করে নিচ্ছে, কারণ ফিল্ডের মধ্যে কি মাটির মধ্যে কি ওয়াটার থাকে না? জি স্যার। তাহলে আমরা কি করতেছি এই জায়গায় ফিল্ড কন্ডিশনে মানে ওয়াটারটাকে অ্যাড করে আমরা মাটিটাকে মোটামুটি কি ফিল্ড কন্ডিশনে নিয়ে যাচ্ছি, তাই না, যেন ফিল্ডের সাথে কি সিমুলেট করতে পারি রেজাল্টকে, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় আমরা ওয়াটার কন্টেন্ট মিক্স করে ওয়াটার মাটির সাথে মিশাই এইরকম ভাবে মিশাতে হবে যেন পুরা সয়েল স্যাম্পল ইউনিফর্ম ওয়াটার কন্টেন্ট থাকে। মানে এক এক জায়গায় যেন এক এক রকম, এক জায়গায় দেখা গেল যে এক জায়গায় মাটি তোমার হচ্ছে শুকনা, এক জায়গায় মাটি হচ্ছে একটু পানি বেশি পড়ে গেছে, এরকম যেন না হয়। এই যে ওয়াটারটা অ্যাড করছো, এই ওয়াটারটা কি করতে হবে, কিভাবে অ্যাড করতে হবে, যেন মাটির প্রতিটা মাটির যতটুকু মাটি আছে সব জায়গায় যেন ইউনিফর্মলি তোমার ওয়াটারটা পড়ে। ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে পানির এটা- পরিমাণটা কি মানে কোনো ফিক্স আছে যে কতখানি পানি পানির দিলে? পরিমাণটা কত হবে, শোনো, পানির পরিমাণটা কত হবে এটা ম্যানুয়ালি ক্যালকুলেশনও করা যায়। আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা তোমাদের দিয়ে দিব। আরেকটা জিনিস, তোমরা কতটুকু পানি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অ্যাটেন্ড করতে হলে কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে এটা কি তোমরা জানবা অবশ্যই নাকি? জি স্যার। হ্যালো, তাহলে এই জায়গায় ওই ওয়াটারটা কি আমরা দেখো একবারে পুরো ওয়াটারটা দিয়ে দেই নাই, আমরা কি করতেছি ওয়াটারটা আস্তে আস্তে কি করতেছি, পুরো ওয়াটারটা না দিয়ে আস্তে আস্তে কি মিক্স করতেছি, ঠিক আছে, যেন ইউনিফর্মলি তোমার হচ্ছে মাটির মধ্যে ওয়াটার মানে ওয়াটার কন্টেন্ট অ্যাটেন্ড করে ইউনিফর্মলি। তাহলে পুরো ওয়াটারটা স্যাম্পল, এগুলো হচ্ছে স্যাম্পল প্রিপারেশন, ঠিক আছে, পুরাটা ঢেলে দিল, পুরা মাটির মধ্যে কি মিক্স করে নিল। আচ্ছা, এখন এই যে এটা কি বলতেছিলাম, মোল্ড, তাই না? একটু ভালো করে এখান থেকে একটু ভালো করে খেয়াল করো, ক্যালকুলেশনের মানে বুঝতে হলে বা তোমাদের মানে ফার্দার যে প্রসেস গুলো বা রিপোর্ট সাবমিট করতে হলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, একটু খেয়াল করো। এটা কি বলতেছি, মোল্ড, তাই না, বা একটু নোট ডাউন করে রাখো। মোল্ডের কি করতেছে, সে ওয়েট নিতেছে, তাই না? জি স্যার। এটা কি খালি মোল্ডের ওয়েট নাকি? জি স্যার। আর মোল্ডের সাইজ কত বলছিলাম, হাইট বলছিলাম 7 ইঞ্চ আর ইন্টারনাল 6 ডায়ামিটার 6 ইঞ্চ, তাই না? জি স্যার। এখন এই জায়গায় দেখো তো একটা, এই জায়গায় একটা কিছু একটা আছে মনে হচ্ছে, তাই না, এই যে এটা এটা, তাই না? জি স্যার। এটা দিয়ে ওই যে তোমাকে বলছিলাম না যে তোমার এই যে বেস প্লেটের মধ্যে দুইটা কলাম আছে, হ্যালো, জি স্যার। তাহলে এটা দিয়ে দেখবা কলামের মধ্যে আমরা মানে শক্ত করে বসাই দিতে পারি এইটা মানে এই মোলটা। তাহলে এই মোলটার খালি ওয়েট নিয়ে নিচ্ছে, একটু ভালো করে খেয়াল করবো। মোলটার প্রথমে নিলাম কি খালি ওয়েট, এই খালি ওয়েট আমরা হচ্ছে এটার নিয়ে নিতে হবে। এই প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাদের ল্যাবে যদি করতা এই যে 4.117 এটা কি করতে হতো, রিডিংটা কি খাতার মধ্যে লিখতাম। লিখে নিতে হতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোল্ডের ওয়েট নিল। এখন মোল্ডটাকে কি মোল্ডের মধ্যে পরে কি করব, মোল্ড দিয়ে কি করব, আমরা মোল্ডের মধ্যে মাটি ভরাট করব, তাই না? জি স্যার। মাটি ভরাট করার জন্য দেখো এই এই যে তোমার বেস প্লেটের উপর সে একটা স্পেসার ডিস্ক দিয়ে নিচ্ছে, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, এই স্পেসার অনেক সময় দেখো এই স্পেসার এই জায়গায় একটা ফিল্টার পেপার আছে, এই ফিল্টার পেপারটা স্পেসার ডিস্কের উপর বসায় যেন মোল্ডটা সেট করা যায়, অথবা মোল্ডটা সেট করে দেন হচ্ছে স্পেস এই তোমার ফিল্টার পেপারটা পরেও অ্যাটাচ করা যায়। এটার কোনো সিকোয়েন্স নাই, তোমার যেটা ইচ্ছা ওটাই করা যেতে পারে। ওকে, সে হচ্ছে বসাইলো এটার উপর বেস প্লেটের উপর। আচ্ছা বেশ, এখন দেখো এই জায়গায় এই যে তোমার এটা দেখতেছো কলামের মতন ক্ল্যাম্পটা দেখতেছো, এটাতে কি করতেছে, এই যে এই দুই সাইডে যে দুইটা ই ছিল এটা যদি খেয়াল করো কি রকম, এই একটার ই হচ্ছে এই পাশে, একটার ই হচ্ছে ওই পাশে। এখন
হ্যালো, জি স্যার। এই যে তুমি মোলটা দেখতেছো, মোলটার মধ্যে দুইটাই দেখাইছিলাম তাই না, ক্ল্যাম্পের মতন দেখাইছিলাম, একটা কি এই দিকে মুখ করা, একটা কি ওই দিকে মুখ করা। তাহলে এটা দেখো, বসানোটা একটু খেয়াল করো কিভাবে বসাচ্ছে। এই জায়গায় উপরে একটা স্ক্রু আছে, স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। ওকে, এখন তার উপর ফিল্টার পেপার দিল। এখন ফিল্টার পেপার বসানোর পর এই মোল্ডের মধ্যে কি নিতে হবে, মাটি নিতে হবে। এখন মাটি বরাদ করার সময় বা তোমরা যখন প্রক্টর টেস্ট করছো, প্রক্টর টেস্টের জন্য তোমার কত ছিল, কত পার্সেন্ট অ্যাটেন্ড করতে হলো মানে ডেনসিটি? হ্যাঁ, 95% ছিল না, 95% বা তার চেয়ে বেশি। খেয়াল নেই স্যার। কোশ্চেনটা বুঝিনি। আচ্ছা, প্রক্টর টেস্টের জন্য, ঠিক আছে, ডেনসিটি কত অ্যাটেন্ড করতে হতো? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম তো অ্যাটেন্ড করতে হতো, কিন্তু অ্যাটলিস্ট যেন 90, তোমার যতটুকু দরকার তার 95% বা তার চেয়ে বেশি অ্যাটেন্ড করা যায়, তাই না? ইয়েস স্যার। মডিফাইড প্রক্টরে কত ছিল, 98% বা তার চেয়ে বেশি। বেশি। তাহলে ওই যে তুমি সয়েল টেস্ট করছো, সয়েল টেস্ট করার সময় সয়েল স্যাম্পলটা যে তুমি নিছো, এটা কি একবারে এই পুরো মোলটার মধ্যে একবারে সয়েল স্যাম্পলটা নেওয়া যাবে না। সয়েল স্যাম্পলটা নিতে হবে কতটুকু তোমার স্ট্রেংথ লাগবে, ঠিক আছে। হ্যালো, বা তুমি কি মডিফাইড প্রক্টর করতেছো না প্রক্টর করতেছো, সেটার মধ্যে কি কয় লেয়ারে ফিল আপ করতাম, এটা কি ডিপেন্ড করতো না? ইয়েস স্যার। এটার জন্য আমরা করব 3 লেয়ারে ফিল আপ। এই যে মোলটা দেখতেছো, মোলটা 3 লেয়ারে ফিল আপ করবো। এখন বিভিন্ন ধরনের গ্লো দেওয়া যায়, মানে হচ্ছে তোমার এই যে হ্যামারটা দেখতেছো, এই হ্যামারটা দিয়ে যত বেশি তুমি গ্লো দিবা Compact. তত বেশি কি কম্প্যাক্ট হবে না? জি স্যার। তাহলে এই জায়গায় 10টা, এই তোমার টেস্টের জন্য সিভিয়ার টেস্টে 10 এর জন্য করেসপন্ডিং তোমার কম্প্যাকশন মানে 10টা ব্লো দিয়ে করা যায়, 25টা ব্লো দিয়ে করা যায়, 56টা 56 ব্লো দিয়েও করা যায়, ঠিক আছে। তাহলে এই যে এখানে প্রথমে কি করবে, এই যে তোমার মোলটার 1/3 মাটি দিয়ে ফিল আপ করবে। দেন তোমার যদি ব্লো 10টা, তুমি যেটা টেস্ট করতে, সাপোজ তোমরা যদি ল্যাবের মধ্যে 3টা গ্রুপ থাকতা, এক গ্রুপকে করানো হয়তো 10টা দিয়ে, এক গ্রুপকে 25টা দিয়ে, এক গ্রুপকে কি 56টা ব্লো দিয়ে। কি বলছি, বোঝা গেছে? জি হ্যালো? স্যার। তাহলে এটার উপর প্রথমে কি নিতে হবে, মোল্ডের ভিতর নিতে হবে মাটি 1/3, যেন অ্যাটলিস্ট যেন 1/3 ফিল আপ হয়। তাহলে মাটি নিচ্ছে, মাটি নিয়ে আচ্ছা, এটা দিয়ে গ্লো দেওয়ার জন্য একটা নিয়ম আছে, দেখো। এই যে হ্যামারটার যেটা টান দিয়ে বের করতেছে, তাই না, যে দণ্ডটা টান দিয়ে বের করতেছে, এটাকে কি করতে হবে, একটা টপ পর্যন্ত নিয়ে যাওয়া, ঠিক আছে। টপ পর্যন্ত নিয়ে যেয়ে কি করতে হবে, ছেড়ে দিতে হবে যেন ফ্রি ফল হয়, ঠিক আছে। হ্যালো, তাহলে এই যে ফ্রি ফলটা, এই ফ্রি ফলের একটা সার্টেন হাইট আছে, এই যে হাইট, এই হাইট দিয়ে ওই যে তুমি পড়ছো না যে একটা সার্টেন হাইটে কোনো কিছু যদি পড়ে কত মাটিতে পৌঁছানোর পূর্ব পর্যন্ত কত পটেনশিয়াল এনার্জি ডেভেলপ করে বা কত পটেনশিয়াল এনার্জি মানে অ্যাটেন্ড করে, ওই পটেনশিয়াল এনার্জিটা কি সয়েলের মধ্যে ট্রান্সফার হচ্ছে, যার কারণে সয়েলটা কি কমপ্লিট হচ্ছে, তাই না। তাহলে এখানে দেখো, এখানে তোমার হচ্ছে একবারে এই যে ফ্রি ফল করতেছে, তাই না, ছেড়ে দিচ্ছে কিন্তু, তাই না। হ্যালো, জি স্যার। এখন একই গ্রুপের জন্য, যে গ্রুপের জন্য 10টা ব্লো দরকার, সে হচ্ছে এমন ভাবে 10টা ব্লো দিবে যেন সম্পূর্ণ মাটির উপরই কি এক জায়গায় বেশি ব্লো পড়ে গেল, আরেক জায়গায় কম ব্লো পড়লো, এরকম যেন না হয়, ইউনিফর্মলি যেন কম্প্যাক্টেড হয়। তাহলে সে 10টা দেখ বা হচ্ছে 25টা দেখ বা 56টা দেখ, যে 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 টেস্ট করতেছে ওইভাবে কি ব্লো নাম্বার দিয়ে দিবে, এইভাবে মাটির উপর কমপ্যাক্ট করে দিবে এইভাবে। পরবর্তীতে ব্লো দেওয়া শেষ হয়ে গেলে দেন আবার মাটি ভরবে, দেখো সাপোজ সে ইজি হয়ে গেল, যে আমি একটু টেনে দিলাম, প্রসেস পুরাটা একই। স্যার আমরা স্পেসের বলো, তোমার কথা বুঝি নাই আমি, বলো। স্যার আমরা এখানে স্পেসের ডিসটা ইউজ করি ফার্স্টে।
স্পেশাল ডিস্কটার কথা বলতেছি, স্পেশাল ডিস্কটা এই জায়গায় ইউজ করছে না? হ্যালো, জি স্যার। জি জি স্যার। স্যার। একটু পরে আমি বলতেছি, এটা আমি নিজেই বলতাম, ঠিক আছে? তোমরা একটু দেখো আমি কেন কেন এটা ইউজ করে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। কারণ সে কি করে নিচ্ছে, সেকেন্ড লেয়ারে কম্প্রেকশন করে নিচ্ছে। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি থার্ড লেয়ারে কম্প্রেক করবা, তখন তুমি যদি একবারে মোল্ডের টপ পর্যন্ত সাপোজ মাটি দিয়ে ভরাট করলা, তাহলে কম্প্রেকশনের পর মাটি কি টপ হ্যাঁ, পর্যন্ত স্যার। থাকবে? কমে যাবে। মাটি লেয়ার কি নিচে নেমে যাবে, তাই না? জি স্যার। তা কিন্তু আমার কি মাটি কি লাগবে, পুরা মোলটা ভরে কিন্তু মাটি লাগবে, জি তাই না? স্যার। তাহলে এটা যদি করতে হয় তাহলে এই মোল্ডের উপর কি করে নিতে হবে, এই কলারটা কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। কি বলছি বুঝা গেছে? জি স্যার। কলারটার কাজ কি, মানে স্যার। মোল্ডের সাইজটা বাড়ায় নিলাম, ঠিক আছে? বাড়ায় নিয়ে এখন যদি মোল্ড একবারে কলারটা পর্যন্ত মাটি ভরে নিই, দেন যদি কম্প্যাক্ট করি, কম্প্যাক্ট করার পরও কি মাটি কি মানে মোল্ডের যে হাইট ওই বরাবর কি অ্যাটেন্ড করা সম্ভব, তাই না? কিন্তু জি স্যার। যদি এই কলারটা না থাকতো তাহলে কি তুমি সাপোজ হচ্ছে পুরা মোল্ড মাটি বদলা, কিন্তু যখন কম্প্যাক্ট করবা মাটির লেয়ার কি নিচে নেমে যাবে, তাই না? তাহলে Yes, sir. এই কলামটা কি করে দিলাম, সরি কলারটা এর সাথে অ্যাটাচ করে দিলাম। দেখো স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিচ্ছে, তাই না? এখন মাটি ভরাট করতেছে থার্ড লেয়ারে। একবারে কলারের মাথা পর্যন্ত মাটি ভরাট করলো। এখন সে কমপ্লিট করে নি, ঠিক আছে? এখন কমপ্লিট, এটা আর আমাদের দেখার দরকার নেই, প্রসিডিউর তো একই। তাহলে এখন কলারটা খুলে নিবে, সাপোজ কলারটা খুলে নিল। কলারটা খুলে নেওয়ার পর দেখো আমার মাটি দরকার কি মোল্ডের একবারে সমান লেভেল পর্যন্ত, তাই না? জি স্যার। তাহলে উপরে দেখো মাটি কি একটু বেশি হয়ে গেছে, এখন মাটি বেশি হলে তো আমার সমস্যা নাই, তাই না? উপর থেকে কেটে ফেলে দিবে। এখন মাটি যদি সমান পর্যন্ত বা মোল্ডের হাইট পর্যন্ত না থাকতো তাহলে তো সমস্যা হইতো, তাই না? জি স্যার। কেটে নিচ্ছে, তাহলে এটার কি করবে, এটা সমান করে কেটে নিতেছে, ঠিক আছে? মোল্ডের হাইট বরাবর সমান করে কেটে নিচ্ছে। এখন কি করবে বলো তো, কেউ কি বলতে পারবা? হাইট এই যে তোমার স্পেশাল ডিস্কটা খুলে ফেলছে, তাই না? এখন তুমি একজন কোশ্চেন করতেছিলা যে স্পেশাল ডিস্ক দেওয়ার কারণটা কি। তাহলে এই স্পেশাল ডিস্কটা, এই যে মোল্ডটা, যে টোটাল স্পেশাল ডিস্কটা যদি না দিত, না দিয়ে ফিল আপ করতো, তাহলে এই মোল্ডটার মধ্যে যতটুকু মাটি হইতো টপ আর বটম, ঠিক আছে, পুরাটা ভরা থাকতো না মাটি দিয়ে। জি স্যার। জি স্যার। তোমাকে একটা কথা বলছিলাম যে আমরা সাব গ্রেডের সিভিয়ার বেড করতেছি, তাহলে প্র্যাকটিক্যাল লাইফে সাব গ্রেডের উপর কি থাকে, বেস থাকে, সাব বেস থাকে, সাব বেস থাকতেও পারে নাও থাকতে পারে, সারফেস লেয়ার থাকে, তাহলে ওইগুলোর নিচে থাকে হচ্ছে সাব গ্রেড, তাই না? জি স্যার। জি তাহলে স্যার। প্র্যাকটিক্যাল ফিল্ডটাকে যদি সিমুলেট করতে হয় তাহলে কি করতে হবে, এই যে আমরা সাব গ্রেডের ম্যাটেরিয়ালটা সাব গ্রেড বানায় নিলাম, কম্প্যাক্ট করে সাব গ্রেড বানায় নিলাম, ঠিক আছে? জি স্যার। এটা ইন্ডিকেট করতেছে কি, তুমি যদি সাব গ্রেড বানাইতো, কম্প্যাকশন করতা, কম্প্যাকশন করার পর এই যে রোলার দিয়ে কম্প্যাক্ট করলা, তার উপর কি দিবা, বেস দিবা, বেস দিয়ে কম্প্যাক্ট করলা, তার উপর সারফেস দিলা, তাহলে ওই যে তোমার সাব বেস লেয়ার থেকে একটা কিউব করে যদি কেটে নিয়ে আসো, মাটির উপর থেকে তোমার হচ্ছে সারফেস থেকে যদি কিউব করে কাটো, তাহলে উপরের দুই লেয়ার তুমি সাব গ্রেডের যদি সিভিয়ার বের করো, উপরের দুই লেয়ারকে তুলে ফেলে দিতে হবে না? জি স্যার। তাহলে উপরের দুই লেয়ার অ্যাকচুয়াল লাইফে কি করতেছে, তোমার সাব গ্রেডের উপর কিন্তু লোড দিতেছে, তাই না? ওই লোডটা দেওয়ার জন্য তোমার স্পেসার ডিস্কের ভলিউম যতটুকু, তার পরিমাণ জায়গা কি রাখছে, খালি রাখছে। হাইটের পরিমাণ ভলিউম কি, হাইট বা তোমার স্পেসার ডিস্কের একটা ডায়ামিটার আছে, স্পেসার ডিস্ক যতটুকু ভলিউম দখল করছে ততটুকু ভলিউম কি খালি রাখছে। কেন খালি রাখছে, তার উপর কি দিবে, ওই যে তোমার সারচার্জ লোড দিবে। কি বলছি, বুঝে গেছে? জি হ্যাঁ, স্যার। নাকি বুঝো নাই? না বুঝলে আবার বলবো।
স্যার বুঝতে পারছি। ওইটা সারচার্জ লোড গুলো আসলে কি ইন্ডিকেট করতেছে? রিয়েল লাইফে বেজ এবং সারফেস সাবগ্রেডের উপর যে লোডটা দিত, ওইটা সারচার্জ লোডটা আসলে রিয়েল লাইফের ওই মানে বেজ এবং সারফেসের যে লোডটা এটাকে ইন্ডিকেট করতেছে। এখন দেখো এটাকে ফিল্টার পেপারটা আটকে আছে, অ্যাকচুয়ালি ফিল্টার পেপারটা খুলে নিয়ে দেন হচ্ছে ওয়েট নেওয়া উচিত ছিল। কি বলতে বুঝা গেছে? স্যার এটা ফিল্টার পেপার। স্যার এটা তো ফিল্টার পেপার না। মানে ফিল্টার মানে তোমার আমাদের ল্যাব অ্যাকচুয়ালি কি দেওয়া উচিত ছিল? ফিল্টার পেপার দেওয়া উচিত ছিল নাকি? ল্যাব রিপোর্ট কোন ডিসকাশন স্যার আচ্ছা কিছু একটা হবে, কিন্তু তোমাদের যখন টেস্ট করতে হবে তখন কি দেওয়া উচিত? ফিল্টার পেপার। কি বলছি বুঝা গেছে? আচ্ছা তাহলে যদি এই যে সে কি করলো এই জায়গায় বলো তো, সে কি করলো এখন? সয়েল সহ ওয়েটনেস স্যার মোল্ডের। একটু আগে কি কিসের ওয়েট নিয়েছিল? স্যার মোল্ডের। শুধু মোল্ডের ওয়েট নিয়েছিল। তাহলে বলো সয়েলের ওয়েট কি পাইছো? জি স্যার, জি, মোল্ডের স্যার। ওয়েট থেকে ওয়েট বাদ দিলে সয়েল। টোটাল থেকে স্যার, সোয়েলের খালি ওয়েট মোল্ড- বলো। স্যার খালি মোল্ডে কি ওই যে ডিসটা ছিল, ডিস পার ডিস, খালি মোল্ডে কিন্তু ডিস্ক ছিল না, শুধুমাত্র খালি মোল্ডের ওয়েট নিছে। তাহলে ওটা স্যার ডিসটা দিতে হবে। ডিস্কে এই যে ওয়েট নিতেছে এটা কি ডিস্কে আছে? নাই তো। না স্যার। এটার মধ্যে তো ডিস্ক নাই। প্রথমত শুধুমাত্র খালি মোল্ড ছিল, তাই না? জি, তাহলে স্যার। এটার মধ্যে কি আছে? মোল্ড আর সয়েল সয়েল। স্যাম্পল। সয়েল আছে। আর আগে ছিল কি? মোল্ড। শুধু মোল্ড। তাহলে সয়েলের ওয়েট বের হলো না? জি স্যার। এখন বলো এই সয়েলের মধ্যে ওয়াটার আছে না? ইয়েস জি স্যার। স্যার। তাহলে এই জায়গায় সয়েলের ওয়েট জানো, যদি ওয়েট জানলে আবার সয়েলের যদি ভলিউম জানি, এখন কতটুকু এরিয়া জুড়ে, এখন দেখো এই মোল্ডের ভলিউম থেকে যদি আমি স্পেসার ডিস্কের ভলিউম বাদ দিই তাহলে কি সয়েলটার ভলিউম বের হবে? জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। কারণ মোল্ডটার মধ্যে স্পেসার ডিস্ক কি একটা সার্টেন ভলিউম কি দখল করেছিল, তাহলে মোল্ডের ভলিউম থেকে আমি সার্টেন মানে এই স্পেসার ডিস্কের ভলিউমটা যদি বাদ দিই তাহলে কি এই যে যতটুকু সয়েল স্যাম্পল তার ভলিউম কি বের হবে? জি স্যার। তাহলে স্যার ডেনসিটিও বের করতে হবে। তাহলে কি ডেনসিটি বের হবে। এই ডেনসিটিটাকে কি বলবো? স্যাচুরেটেড ডেনসিটি। বাল্ক ডেনসিটি, তাই না? আচ্ছা আচ্ছা, বাল্ক ডেনসিটি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে কেন কোনটা করতেছি আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করতেছি। তাহলে এই অ্যাকচুয়ালি এই ফিল্টার পেপারটা কি খুলে দেন হচ্ছে ওয়েটটা নেওয়া উচিত ছিল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তোমরা যখন টেস্ট করবা তখন কি এই ফিল্টার পেপারটা খুলেই টেস্ট করবা, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এই ওয়েটটা তুমি নিয়ে নিবা, ওয়েটটা দুই ওয়েট থেকে পার্থক্য থেকে আমাদের হচ্ছে সয়েল স্যাম্পলের ওয়েট বের হবে। আচ্ছা এখন অনেকে কোশ্চেন করতেছিলাম যে তোমার হচ্ছে কেন ওই স্পেসার ডিস্ক দিয়ে ফাঁকা জায়গাটা রাখলাম, তার উত্তর আমি একটু আগে দিলাম। এখন দেখো কি করতেছে, এই যে দেখো এই জায়গায় এই ফাঁকা জায়গা রয়ে গেছে, তাই না? এখন বলো তো যে উপরে যতটুকু ফাঁকা জায়গা, ঠিক আছে, কতটুকু থিকনেস কিসের হবে? সাববেস আর সারফেস মিলায়, তাই না? জি স্যার। বা সাববেস এবং সারফেস যে লোডটা দিবে এটা কি হবে? ঠিক কারেকশন করে দেই যে এই জায়গায় তোমার যে মানে লোডটা দেওয়া হবে, সারফেস লোডটা দেওয়া হবে, সেই লোডটা হবে তোমার ই এর সমান, এই যে সাববেস এবং সরি বেস এবং যদি সাববেস থাকে সাববেস এবং সারফেস এইগুলোর টোটাল ওয়েটের সমান। তাহলে এই টোটাল ওয়েটটা আমরা ধরে নেই 4.54 তোমার পাউন্ডের, 4.54 পাউন্ডের মতন, ঠিক আছে? ইউনিট ওয়েটটা মানে একটা সার্টেন ওয়েট আছে, একটু পরেই বলতেছি। 4.54 পাউন্ডের মতন, পাউন্ড বা কেজি আমি কেজি হয়তো, ঠিক আছে? ইউনিটটা আমার খেয়াল নাই, তবে একটু পরে কারেকশন করে দিচ্ছি। তাহলে কি করতেছে দেখো তো। হ্যালো, আমি কি বলছিলাম যে তোমার যখন ম্যাটেরিয়ালটা কম্প্যাকশন করবে তখন তো এই বেস প্লেটের উপর বসাচ্ছে, তাই না? এখন আবার এই বেস প্লেটের উপর বসায়ে আমি হচ্ছে পেনিট্রেশন টেস্টের জন্য স্যাম্পলটাকে প্রিপেয়ার করতেছি নাকি? আচ্ছা প্রথমে কি দিলাম? ফিল্টার পেপার, তার উপরে এখন দেখো উল্টা করে বসাইছে, তাই না? স্যাম্পলটা কি উল্টা করে বসাইছে, তাই না? উল্টা করে বসাইছে কেন? কারণ খালি জায়গা নিচে থাকে আর খালি জায়গাটুকুতে কি দিবে? ওয়েট দিবে। সারচার্জ লোড দিবে, তাই না? তাহলে দেখো ক্ল্যাম্পিং করে দিচ্ছে।
এই যে আমি একটু আগে বুঝাইছিলাম যে ক্ল্যাম্পিং এর জন্য এই দুই এই যে এই সাইডের ফাঁকাটা কি এই যে এই দিকে, আর এই সাইডেরটা কি এই যে এই দিকে, দেখতেছো তাই না নাকি? জি স্যার। আচ্ছা এই যে দেখো কি দিয়ে দিচ্ছে, সারচার্জ লোড দিয়ে দিচ্ছে তাই না? জি স্যার। এটা 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 মানে তোমাদের জাস্ট দেখানোর জন্য করতেছি, কিন্তু পরবর্তীতে এটা আরো মডিফাই করা হবে। তো এখন কি পেনিট্রেশন দেখবো? এক্সপানশন। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন দেখো এইখানে তোমার যে এইটা দিয়ে কি বলতেছিলাম, এক্সপানশন গেজ তাই না? হ্যালো, জি স্যার। এখন দেখো এই এক্সপানশনে এই যে তোমার পারফোরেটেড ডিস্ক বসাইলো, দেখো আবার তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, তো ভালো করে খেয়াল করবো। আবার একটু টেনে দিচ্ছি। প্রথমে কি বসাচ্ছে, এই যে পারফোরেটেড ডিস্ক তাই না? পারফোরেটেড ডিস্কের উপর কি বসাইছে, একটা সারচার্জ বসাচ্ছে তাই না? হ্যালো, জি স্যার। ওকে, এটা তোমার মোল্ডের মধ্যে দিয়ে দিল, লোড গুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা এটার উপর দেখো একটা এক্সপানশন গেজ বসাচ্ছে। এখন এক্সপানশন গেজটা বসানোর সময় দেখো এটা কোথায় কোথায় বসাচ্ছে, মোল্ডের উপর বসাচ্ছে। তাহলে এই জায়গায় একটা সার্টেন একটা কি পাচ্ছে, এই যে এখানে একটা রিডিং আছে তাই না? মানে জি, এই স্যার। এটা দেখো, এটা এই যে এই তলে টাচ করলে তোমার হচ্ছে এখানে একটা রিডিং দেখাচ্ছে তাই না? জি স্যার। এখন অনেক সময় দেখা যায় যে তোমার এই যে এই অ্যাসেম্বলিটাকে তোমার হচ্ছে সাপোজ হচ্ছে এই অ্যাসেম্বলিটাকে পানিতে 96 ঘন্টার মতন ডুবায় রাখে, সেটাকে বলে স্ট্রোক সিভিয়ার। ঠিক আছে, আমরা স্ট্রোক সিভিয়ার এই টেস্টে বের করব না, কিন্তু যদি পানির মধ্যে এই মোল সহ তোমার হচ্ছে স্যাম্পলটাকে ডুবায় রাখতো 96 ঘন্টা, তাহলে পানি কি এই স্যাম্পলের মধ্যে কি ঢুকে পড়তো না? জি স্যার। জি স্যার। সেক্ষেত্রে এই সয়েলটা কি সুয়েল করতো, এক্সপ্যান্ড করতো না? জি স্যার। তাহলে এইটা দিয়ে তুমি যদি মানে 96 ঘন্টা পর বা 96 ঘন্টা যদি ফাইন গ্রেন ম্যাটেরিয়াল হয়, যেমন সয়েলের গ্রেন যদি সয়েলের গ্রেনটা কম হয়। ফাইন, তাহলে ফাইন গ্রেন ম্যাটেরিয়াল হইলে 96 ঘন্টা রাখার দরকার নেই, তার চেয়ে কম সময় সোকিং মানে পানির নিচে রেখে দিলেও হয়। তাহলে পানির নিচে রেখে দিয়ে সাপোজ 96 ঘন্টা রেখে দিয়ে যদি এইটা বের করে নিয়ে আসে, তাহলে পানির প্রপার্টি কি, পানি এই কিছু পরিমাণ পানি কি করবে, মাটির মধ্যে চলে যাবে তাই না, বা মাটি পানি শোষণ করে নেবে কিছু। সেই ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালটা কি করবে, একটা সোয়েল করবে না, এক্সপ্যান্ড করবে না? তাহলে কতটুকু সোয়েল করতেছে সেটা কিন্তু এই জায়গা থেকে বের করা যাবে। এই এক্সপানশন মিটার তুমি যদি এটার উপর বসাও, তাহলে এই ডায়াল গেজের রিডিং থেকে তুমি বলতে পারবা যে সুয়েলিং কতটুকু হচ্ছে মাটির, তাই না? বা যদি সাবগ্রেডের মধ্যে পানি ঢোকে, তাহলে সাবগ্রেডের ম্যাটেরিয়ালটা কতটুকু সুয়েলিং করবে, তাই না? ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা এই যে এটা দিয়ে এই এক্সপানশন মিটার দিয়ে এই কাজটা আসলে করা যায়। ঠিক আছে, এই সেটআপটা তোমাদের কিন্তু এই জন্যই দেখানো হয়েছে, কিন্তু আমরা কি এখন আপাতত সুয়েলিং মেজার করব না। তাহলে এই সেটআপটা কি আমরা খুলে ফেলবো। সেটা মেজার কেন করা হয় এক্সপ্রেশন? দেখো মাটি যদি সুয়েল করে, হ্যালো, জি স্যার। তো মাটি সুয়েল করে আমরা কি চাই যে মাটি সুয়েল করুক, মাটির ভিতর পানি ঢুকে মাটি সুয়েল করুক? না স্যার। চাই না। তাহলে যত বেশি কম্প্যাক্ট হবে, ঠিক আছে, মাটি যত বেশি কম্প্যাক্ট হবে সুয়েলিংটা কি তত কম হবে, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় প্র্যাকটিক্যাল লাইফে সাবগ্রেডের মধ্যে যদি পানি জমে, সেই ক্ষেত্রে সাবগ্রেডটা যদি সুয়েল করে, এক্সপান্ড করে, সেই ক্ষেত্রে কি উপরের সারফেসটা বা অন্যান্য লেয়ার কি করবে, ভেঙে যাবে না? জি স্যার, ক্র্যাক করবে। ঠিক আছে, বা যদি পানি ঢুকে কি করবে, যে সাবগ্রেডের ম্যাটেরিয়াল কি ওয়াশ আউট করে নিয়ে চলে যাবে, তাই না? তাই না? তাহলে স্যার। কতটুকু সুয়েলিং বা সুয়েলিং ইনডেক্স তোমরা সয়েলের মধ্যে পড়ছো না, সুয়েলিং ইন প্লাস্টিসিটি ইনডেক্স, তারপর কি জি স্যার। জি স্যার। লিকুইড কি ছিল মানে প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট,
তারপর কি মানে সুয়েলিং ইন্ডেক্স, তারপর ওয়াটার লিমিট, তারপর কি এগুলো কি করছো না সয়েলের মধ্যে? জি স্যার। বা যদি না পড়ে থাকো তোমরা হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে সয়েলের কোর্স পাইছো তোমরা? হ্যালো, জি স্যার। আচ্ছা, সয়েলের কোর্স পাইলে তো ভালো কথা, পড়ার কথা, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা সুয়েলিং মেজার করতে পারি। তাহলে এটা এখন আপাতত আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যে চলে যাই মেইন। এটা খুলে ফেলতেছি। খুলে ফেলে কি করতে হবে, এর উপর সারচার্জ লোড দিতে হবে, তাই না? তাহলে সারচার্জ লোড কোনগুলো? এই যে ডিস্ক গুলো, ঠিক আছে। এই ডিস্কের ওয়েট হচ্ছে 2.27 কেজি। দাঁড়াও আমি একটু তোমাদের ম্যানুয়ালটা দেখি, কেজি না পাউন্ড আমি শিওর না, আমার মুখস্থ নাই সম্পূর্ণ। স্যার কেজি। এখন কেজিতে দেওয়া আছে নাকি? হ্যালো, জি স্যার, কেজিতে দেওয়া। আচ্ছা, আর সবগুলো মিলাই এই অ্যাসেম্বলি টোটাল ওয়েট, ঠিক আছে। তোমরা একটু ওয়েটটা তারপর দেখে নিও, ঠিক আছে। কেজিতেই দেওয়ার কথা। এই এটার উপর কি দিচ্ছে, এই সারচার্জ লোড গুলো দিয়ে দিচ্ছে। তাহলে এই কেন আমরা হচ্ছে স্পেসার ডিস্ক দিয়ে জায়গাটা খালি রাখছি সেটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন পরবর্তীতে আসি। সিভিআর টেস্টের মেশিনটা যদি দেখি, আমাদের ল্যাবের সিভিআর টেস্টের মেশিনটা কিরকম। আচ্ছা, এই হচ্ছে সিভিআর টেস্টের মেশিন। এখানে দেখো দুইটা গেজ আছে, তাই না? এই একটা আরেকটা কি একটা, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে এই স্যাম্পলটাকে কি করছে, এই যে তোমার এই স্যাম্পলটাকে এটার মধ্যে এনে বসাইছে, তাই না? জি স্যার। তাহলে এই গেজের রিডিংটা আমাদেরকে দেয় কতটুকু লোড। এটা কি দেয়, কিসের ভ্যালু? লোড লোড। লোডের ভ্যালু। আর এটা কিসের ভ্যালু দেয়? পেনিট্রেশনের ভ্যালু। এই নিচেরটা হচ্ছে পেনিট্রেশনের ভ্যালু। তাহলে আমাদের সিভিআর টেস্টের জন্য কি দরকার ছিল, যে 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কত লোড লাগে। লোড বের করতে পারলে স্ট্রেসও বের করতে পারবে, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই এই যে তোমার এখান থেকে পেনিট্রেশনের ভ্যালু আমরা রিড করতে পারি, এখান থেকে লোডের ভ্যালু রিড করতে পারি। এটা যদি আমরা একটু খেয়াল করি। জি স্যার। আচ্ছা, এইখানে দেখো একটা ডায়াল গেজ দেখা যাচ্ছে। এই ডায়াল গেজ থেকে তুমি কিন্তু লোডের ভ্যালু ডিরেক্টলি পাবা। এই ডায়াল গেজ থেকে একটা রিডিং পাবা। সাপোজ যে এই যে এখান থেকে 0 থেকে 10 এ গেল, বা 10 থেকে 20 এ, 0 থেকে 20 এ আসলো, বা 30 এ আসলো, বা 40 এ আসলো, একটা ডায়াল গেজের রিডিং পাবা, তাই না? জি স্যার। তাহলে এই ডায়াল গেজের রিডিং কে যদি একটা ইকুয়েশনে বসায় দাও, ক্যালিব্রেশন ইকুয়েশন, সেটা কি তোমার যে কোনো জায়গায় টেস্ট করো না কেন মেশিনের উপরেই লেখা থাকে, এর জন্য তোমাকে আলাদা কিছু করতে হয় না। যেমন আমাদের এই মেশিনের জন্য এই যে লোড যেটা আছে, এই লোডের ডায়াল গেজের তোমার হচ্ছে ক্যালিব্রেশন ইকুয়েশন তোমরা একটু লিখে নাও। y ইকুয়াল টু 11.898x লিখতেছ। y ইকুয়াল টু জি স্যার। y ইকুয়াল টু 11.898x মাইনাস, স্যার ম্যানুয়াল নাই স্যার। জি স্যার। না ম্যানুয়ালে নাই, 3.2129 3.21। 2129। ওকে স্যার। তাহলে যে স্যার কোনো আবার একটু স্যার। আবার বলেন। আচ্ছা, যে লিখছো সে একটু বলো কত স্যার স্যার 11.898x minus 3.2129। হ্যাঁ, তোমরা লিখতে পারছো 3.21 2129। 11.21 চ্যাট বক্সে একজন লিখে দে তাইলে। আচ্ছা, একটা ইকুয়েশন আবার বলি আমি, y ইকুয়াল টু 11.898x মাইনাস 3.2129।
এখন লিখতে পারছো? जी सर আচ্ছা, এখন এই যে x এর ভ্যালু, x টা এই জায়গায় দেখো y ইকুয়াল টু কিছু একটা x দেয়া আছে, x এর ফাংশন। তাহলে এই x টা আসলে কি, এই লোড গেজ, এই ডায়াল গেজের রিডিংটা কত? সাপোজ ডায়াল গেজের রিডিং পাইলা 10, তাহলে 10 বসাইলে তোমার y এর ভ্যালু কত আসে? सर कैलकुलेटर कोई कैलकुलेटर বসাও, যদি 10 বসাও তাহলে y এর ভ্যালু কত আসে? স্যার 115.0 115 সামথিং। তাহলে জি স্যার। ডায়াল গেজের এই 10 যাওয়া মানে কি, রিডিং কত? 115 পাউন্ড লোড। কি বলছি, বোঝা গেছে? जी सर তাহলে স্যার পাউন্ডে লোডের আসবে? পাউন্ড আসবে। তাহলে এই লোডের ক্যালকুলেশনটা কি আমরা কি বুঝতে পারছি? यस सर এরকম তোমাদের জন্য আমি একটা ইকুয়েশন দিয়ে দিব, ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে ওই ইকুয়েশনে এই ডায়াল গেজের রিডিং যদি বসাও তাহলে কি তুমি লোডের ভ্যালু পেয়ে যাবা। তাহলে এই ডায়াল গেজটা এটা কি ডাইরেক্ট লোডের ভ্যালু কিন্তু দিতেছে না, তাই না? গেজের রিডিং থেকে তুমি কি ক্যালিব্রেশন ইকুয়েশন দিয়ে লোড বের করতে পারো। ওকে, তাহলে এই জায়গায় দেখো, স্যার এই মেশিনগুলো কেন ডিরেক্টলি ভ্যালু দেয় না? এটা মানে এই যে এই রিডিং গুলো দেখতেছো, ঠিক আছে, এই রিডিং গুলোই তোমার শুধু ডায়ালের রিডিং দেয়, লোডের ভ্যালু দেয় না। এগুলো ক্যালিব্রেট করেই নিতে হয় যে কোনো মেশিন তুমি ইউজ করো না কেন। কি বলছি, বুঝা গেছে? হ্যালো, जी सर জি স্যার। যেই মেশিনে ইউজ করো তোমার শুধুমাত্র রিডিং এর গেজের রিডিং পাবা, কোনো জায়গায় লোডের ভ্যালু পাবা না। এগুলো ক্যালিব্রেট করে নিতে হয়, ইকুয়েশন কিছুদিন পর পর ক্যালিব্রেট করে নিতে হয়। এখন এই যে তোমার প্লাঞ্জারটা, এটাতে টেস্ট শুরুর আগে এই যে তোমার এটা ডায়ালটা কত থাকতে হবে? 0 করে নিতে হয়। টেস্ট শুরুর আগে ডায়ালটা 0 করে নিতে হয়। তাহলে এই জায়গায় দেখাচ্ছে, এই জায়গায় জাস্ট দেখানো হচ্ছে যে তুমি হচ্ছে কি এই যে এটা দিয়ে এটা মুভমেন্ট করে তুমি কি রিডিং কি 0 করে নিতে পারো। কি বলতে বোঝা গেছে? জাস্ট যে জিনিসটা দেখানো হচ্ছে, এই ডায়ালটা কি তুমি এদিক সেদিক সরাতে পারো, এই যে এটা মুভ করে, এই জিনিসটাই দেখানো হচ্ছে, ঠিক আছে? হ্যালো, তাহলে তোমার টেস্টের আগে ওই গেজের রিডিংটা কি 0 থাকতে হবে। তাহলে ওই যে তোমার নিচের পোরশনটাকে একটু নড়াচড়া করে তুমি কি করতে পারবা, রিডিং 0 করে নিতে পারবা। এই যে পেনিট্রেশনের ভ্যালু টেস্টের শুরুতে কত থাকতে হবে? 0 থাকতে হবে। তাহলে দেখাইলো যে কিভাবে এটা রিডিং 0 করতে হয়, এটা কিন্তু দেখাইলো, তাই না? কি বলছি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে তোমার টেস্ট শুরু করার আগে এই সবগুলো কি করে নিতে হবে? 0 করে নিতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। দেন দেখো, এখানে 3টা বাটন দেখতেছো, তাই না? হ্যালো, জি স্যার। 3টা বাটন দেখতেছো। এই যে এই বাটন গুলো দিয়ে, আপ ডাউনের বাটন দিয়ে তুমি হচ্ছে ওই যে তুমি যে প্লাঞ্জারটা দেখতেছো যেটা পেনিট্রেশন করানো হবে সয়েল স্যাম্পলের মধ্যে, এটা কি কি উপর নিচ করা যায়। এগুলো টিপে ধরলে কি করবে, উপর নিচ তোমার হচ্ছে নামানো যায়। এটা দিয়ে তোমার কি করে, মেশিনটা অন করে, ঠিক আছে? রেড বাটন দিয়ে মেশিনটা অন করে। আর এখানে দেখো এই যে বেস প্লেটটা, এই বেস প্লেটটার উপর কি বসাবে, তোমার ওই যে তোমার স্যাম্পলের যে প্রিপার করে আসছো ওইটা এই জায়গায় এনে বসাবে। দেখি আমরা কি করতেছি। আর এই যে এটা দেখতেছো, এটা ইমার্জেন্সি যদি স্টপ করতে হয় সেক্ষেত্রে ইমার্জেন্সি স্টপের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। এটা এনে স্যাম্পলটা সাপোজ সেট করতেছে, এটা নিচে নামাচ্ছে, নিচে নামায় কি করতে হবে দেখো, এই জায়গায় এই যে তোমার প্লাঞ্জারটা এটা কি করতেছে যখন নিচে নামাচ্ছে, দেখো এটার যে এটা মানে হোলটা আছে এটার মধ্যে কি মিস অ্যালাইনমেন্ট হয়ে আছে। তাহলে এই পজিশনটা কি ঠিক করে নিতে হবে। কিন্তু এখন আমরা কি এই ডায়াল গেজ নিয়ে চিন্তা করব না।
আচ্ছা, পেনিট্রেশন পিস্টন, যেটা এটা প্রথমে সয়েলের উপর সেট করে নিচ্ছে। একটু ভালো করে খেয়াল করো। স্যার এটা কি স্যার পেনেট্রেট করে নাকি কতখানি মাটিটা সেটেলমেন্ট করতেছে না, সেটা? পার্টিটা সেটেলমেন্ট করে না, এটা কি করে, ওই যে মাটিটাকে কি এই উপর থেকে কি একটা সার্টেন লোড দেয়, ঠিক আছে? সার্টেন রেটটা কত, 1.27। তোমার হচ্ছে এই একটা রেট আছে, রেটের ভ্যালুটা আমার মুখস্থ নাই, দাঁড়াও একটু দেখে নিই আমি। এই পেনিট্রেশনের জন্য 1.27 ইঞ্চ পার মিনিট, দাঁড়াও আমি একটু দেখে নিই, তোমাদের ম্যানুয়ালেও আছে। আচ্ছা, 1.27 মিলিমিটার পার মিনিট, এটা দিয়ে উপর থেকে ইউনিফর্মলি লোড দিতে থাকে। তাই উপর থেকে যদি লোড দিতে থাকে, মেশিনটা অন করার সাথে সাথে কি ইউনিফর্মলি লোড দেওয়া শুরু করবে, তাহলে কি এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটা কি মাটির ভিতরে যাওয়া শুরু করবে না, মাটি নিয়ে। হ্যাঁ, হ্যালো, জি স্যার, জি স্যার। মাটির ভিতরে চলে যাবে, মাটির উপর প্রেসার দিয়ে মাটির ভিতরে ঢুকতে থাকে, দ্যাট মিন্স পেনিট্রেট করতে থাকে। তাহলে এখানে দেখো 1. এই ইয়ের হচ্ছে তোমার লোডের ইউনিফর্ম রেট হচ্ছে 1.27 মিলিমিটার পার মিনিট, এই রেটে লোড দেয়। এটা ফিক্স করে নিল। আচ্ছা, যখন ফিক্স করে নিবে, ঠিক আছে, যখন ফিক্স করে নিবে, ফিক্স করার সময় এই যে তুমি পিস্টনটা দেখতেছো, এই পিস্টনের সার্টেন একটা লোড, যখন তুমি সয়েলের সংস্পর্শে পিস্টনের সারফেসটা নিয়ে আসবা, তখন সার্টেন একটা লোড সয়েলের উপর ট্রান্সফার হবে না? তো বসানোর আগেই কিন্তু সার্টেন একটা লোড সয়েলের মধ্যে ট্রান্সফার হবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটার একটা স্পেসিফাইড লিমিট আছে যে কতর বেশি তোমার হচ্ছে সয়েলের মধ্যে ট্রান্সফার হতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে 10 পাউন্ড, 10 পাউন্ড এফ, ঠিক আছে, এর মতন, পাউন্ড ফিটের মতন, এর বেশি তোমার লোড ট্রান্সফার হবে না। এটা তোমাদের ম্যানুয়ালের কোথায় আছে দেখো, 8.2 ম্যানুয়ালে যাই। যখন তুমি এই পিস্টনটা সেট করতেছো, তখন পিস্টন সেট করার সময়, আচ্ছা, পিস্টন সেট করার সময় মানে পিস্টনের মধ্যে যে লোডটা, এটা বলতেছে যে 1.27 মিলিমিটার পার মিনিট। আর তুমি যখন পিস্টনটা সেট করতেছো, তখন সর্বোচ্চ তোমার হচ্ছে 44 নিউটন বা 10 পাউন্ড, ঠিক আছে, 10 পাউন্ড এর মতন তোমার হচ্ছে এটার উপর ফোর্স করতে পারে সর্বোচ্চ। কি বলতে বোঝা গেছে? 44 নিউটনের বেশি যেন লোডটি, যখন তুমি পিস্টনটা মাটির উপর বসাচ্ছ, মানে 44 নিউটনের থেকে বেশি লোড যেন মাটির মধ্যে ট্রান্সফার না হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা পিস্টনটা সেট করে নিচ্ছে মাটির মধ্যে, সারচার্জ লোড দিয়ে নিল 4.54 কেজি। এখন দেখো এই জায়গায় পিস্টনটা মাটির মধ্যে কতটুকু লোড, 10 পাউন্ডের চাইতে কিন্তু 10-এর চাইতে কিন্তু লোড কম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে কি করে নিচ্ছি, রিডিং শুরু করার আগে বা কাজ শুরু করার আগে আমরা জিরো করে নিলাম লোডের যে ডায়াল গেজটা সেটাকে। এবং এখন কি করতে হবে, আবার পেনিট্রোমিটারে মানে পেনিট্রোমিটারের যে গেজ বা পেনিট্রেশন গেজ, ওইটা রিডিংও কি জিরো করে নিতে হবে, দুইটা রিডিংই জিরো করে নিতে হবে। তাই করতেছে, দেখানো হয়েছে তোমাদেরকে কিভাবে হচ্ছে জিরো করে নেওয়া যায়, এই জিনিসটা দেখানো হয়েছে। আর এটা ক্যাপাসিটি 50 কিলো নিউটন, ঠিক আছে? এটার ক্যাপাসিটি কত, এই মেশিনটার 50 কিলো নিউটন। এটারে দেখো একটু ঘুরায় কি করতেছে, জিরো করে নিচ্ছে। এই জিরো করার ক্ষেত্রে দেখা যাবে লোডের রিডিংটা আবার চেঞ্জ হয়ে গেছে, লোড গেজের যে রিডিং ওটা চেঞ্জ হয়ে গেছে, সেটাও জিরো করে নিতে হবে। জিরো থেকে সরে গেছে, এটাও কি করতে হবে, আবার জিরো করে নিতে হবে। এভাবে তোমার হচ্ছে দুইটাই কি জিরো করে নিতে হবে। আচ্ছা,
এখানে তোমাকে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা আমি বলতে যাচ্ছি তোমাদের রিডিং কিভাবে নিতে হবে। সেই জিনিসটা যাওয়ার আগে তোমার দেখো একটা চার্ট দেওয়া আছে তোমাদের ম্যানুয়াল। দেখো কি কি রিডিং নিবা সেটা আগে প্রথমে প্রথমে বুঝতে হবে। কি কি রিডিং নিতেছে? পেনিট্রেশন যখন 0, ডায়াল গেজের রিডিং অবশ্যই কি 0। আচ্ছা, পেনিট্রেশনের রিডিং যখন 0.025, এটার পরিবর্তে যদি মিলিমিটারে নিতাম 0.025 ইঞ্চ সমান কত মিলিমিটার? হ্যালো, 0.025 ইঞ্চ সমান কত মিলিমিটার? হ্যালো, 25.4 দিয়ে ভাগ করলে কি চলবে? ভাগ করলে ইঞ্চিরে মিলিমিটারে নিলে কি ভাগ করতে হবে? ও আচ্ছা, গুণ করতে হবে। গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে মিলিমিটারে নিলে? 25.4। হ্যালো, জি স্যার, 25.4। 25.4। আচ্ছা, গুণ করা তো কত আছে? হ্যালো, জি স্যার, কত আছে? হ্যালো, কত আছে ক্যালকুলেট করে বলো। ক্যালকুলেটর হাতে নিয়ে কোনটাকে কিসে নিব? 0.025 ইঞ্চকে 25.4, 0.635 মিলিমিটার। কত? 0.635 মিলিমিটার। তাই এটারে 100 দিয়ে গুণ করো, কত আসে? 63.5। 63.5। তাহলে 63.5 এর করেসপন্ডিং রিডিং হবে 0.025 ইঞ্চের পেনিট্রেশনের করেসপন্ডিং ডায়াল রিডিং। তাহলে তোমার পেনিট্রেশন গেজে যদি যখন 63.5 অ্যাটেন্ড করবে, তখন তুমি যে লোডের রিডিং ওইটা নিবা। সেকেন্ডটা দেখো কত আসে, 0.05 এ এইটা নাও, মিলিমিটারে নাও। স্যার 1.27। 1.27 100 দিয়ে গুণ করো, 127। 127। দ্যাট মিন্স ডায়াল গেজে তোমার, সরি, পেনিট্রেশন গেজে যখন 127 দেখাবে, তার করেসপন্ডিং লোড গেজের রিডিং কত? এটা কোথায় বসবে? এই জায়গায় বসাবে, সরি, এই যে নিচেরটাতে বসাবে। হ্যাঁ, 0.075 এটার মিলিমিটারে নাও, এটা তো নিলাম মিলিমিটারে। 0.075। আচ্ছা আচ্ছা। স্যার 1.905। 905। তাহলে এটার 100 দিয়ে গুণ করলে 190.5 নাকি? 190.5। তাহলে যখন রিডিং 190.5 হবে, হ্যালো, জি স্যার। রিডিং যখন 190.5 হবে, তখন তুমি লোডের যে রিডিংটা পাবা, সেই রিডিংটা কি? এটা হবে প্রবিং রিং ডায়াল রিডিং। কি বলতে বোঝা গেছে? জি স্যার। তাহলে এইগুলোকে কি করতে হবে? মিলিমিটারে নিয়ে 100 দিয়ে গুণ করলে তার করেসপন্ডিং ভ্যালুগুলো যা হবে, হ্যালো, জি স্যার। ওই ভ্যালুগুলোতে তোমার কি লোডের রিডিং নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন প্রথমে যাই, ওই ফিগারটাতে চলে যাই।
পিজিতে আসলাম, দেখো পিস্টনটা সেট করলাম, সেট করে মেশিনটা অন করে দিলাম। মেশিনটা অন করে লোডের রিডিং কি চেঞ্জ হচ্ছে, তাই না? লোড কি বাড়তেছে নাকি? এই ইতে আসো, দেখো এটা রিডিংও কি বাড়তেছে না? হ্যালো, জি স্যার। তাহলে এই পেনিট্রেশন রিডিং, পেনিট্রেশন গেজের রিডিং কততে আসলো এখন বলতে? 26। 26। তাহলে প্রথম রিডিং কোথায় নিতে হবে? 63.5 এ, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এটা যখন 63.5 এ যাবে, দ্যাট মিন্স এই জায়গায় যাবে, তখন তুমি কি করবা? ওই লোডের উপরে লোডের রিডিংটা দেখবা, ওই লোডের রিডিংটা কি লিখে রাখবা নাকি? বুঝে গেছে? জি স্যার। দ্যাট মিন্স এটা যাচ্ছে, এটার সাথে সাথে কি লোডের রিডিংটাও কি ওইদিকে বাড়তেছে, দুইটা একবারে মানে জুম করে এই যে বাড়তেছে আস্তে আস্তে, তাই না? ইয়েস স্যার। এই যে যখন 63 কাছাকাছি গেছিল, তখন বা 63 কাছাকাছি আছে, তারা কি লোডের রিডিং এ দুইটা একবারে দেখাচ্ছে না? এই যে 63 একটু ক্রস করে গেছে, কিন্তু যখন 63.5 ছিল তখনই কি উচিত ছিল? ওই লোডের রিডিংটা নেয়া। তারা হয়তো রিডিং নিয়ে রাখছে, কি বলছি বুঝতে পারছো? জি স্যার। তারা তো এই মানে প্র্যাকটিক্যালি দুইটাই দেখতেছে, তাই না? এখন পরবর্তী রিডিং কখন নিতে হবে স্যার দেখো? পরেরটার জন্য যে ছিল 0.05। 0.05 এ তুমি হচ্ছে কত দিয়ে গুণ করবা? 25.4 এ নিয়ে মিলিমিটার ইনটু 100 কত আসে দেখো? 127 দশমিক কত আসে? হ্যালো, জি স্যার। 127, তাই না? ইয়েস স্যার। তাহলে দেখো এটা পুরাটা ঘুরে যদি 0 থেকে 0 তে আসে, দ্যাট মিন্স কত কত গড় ঘুরছে? 100 গড় ঘুরছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, 100 গড় পুরাটা ঘুরে যখন তোমার পুরাটা ঘুরে আসবে, তখন 127 এ গেলে এই লোডের রিডিংটা নিতে হবে। এই যে এইভাবে ঘুরলো, দ্যাট মিন্স কত পর্যন্ত গেল? 100 ঘুরা হয়ে গেল। আমার রিডিং নিতে হবে 127। তাহলে 127 তারা লোড দেখতেছে, 127 যাওয়া মাত্রই লোড হচ্ছে লিখে রাখবে 20 এর কাছাকাছি কিছু একটা, তাই না? 127 কি 20 এর কাছাকাছি একটা কিছু ছিল, তাই না? তাহলে এই রিডিংটা লিখে রাখবা, তাই না? তাহলে এইভাবে তুমি বলো তো, এইভাবে পুরা শীটটা কি ফিল আপ করা যাবে না? জি স্যার। যাবে? জি স্যার, করা যাবে স্যার। প্রতিটা কষ্ট হবে। মানে টাইম কনজিউমিং, কিন্তু হচ্ছে কাজটা করা যাবে। তাহলে প্রতিটার করেসপন্ডিং প্রুভিং ডায়াল, রিং ডায়াল, এটা কি বের হয়ে গেল নাকি? জি স্যার। তাহলে এইগুলোকে যদি তুমি এখন ওই যে ইকুয়েশনটাতে বসায় দাও, এই রিডিং গুলোকে ইকুয়েশনটাতে বসাও, তাহলে কি পাবা? এই পিস্টনের লোড পাবা, লোডের মান পাওয়া যাবে। লোডের মান পাবা। এখন আসি ক্যালকুলেশনের উপরে। দেখো হাইট অফ মোল্ড তোমার কত? 7 ইঞ্চ নাকি? বা তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল? তোমাকে যে মোল্ডটা দেয়া ছিল সেটা যদি স্ট্যান্ডার্ড মোল্ড হয়ে থাকে, তাহলে তার হাইট অবশ্যই 7 ইঞ্চ, তার ডায়ামিটার অবশ্যই কি 6 ইঞ্চ। তাহলে তুমি কি মানে মেজার করতে পারবা না এমনিতে? ল্যাবের মধ্যে মেজারও করে নিতে পারবা। তাহলে হাইট, ডায়া এগুলো জানা থাকবে। হাইট অফ স্পেসার ডিস্ক, এটাও তোমাদের কত আছে এটা কি মেজার করে নিতে পারবা, তাই না? হাইট মার্ক তো মেপে নিতে পারবা না, স্পেসার ডিস্কের পারবা। কম্প্যাক্টেড হাইট অফ স্যাম্পল, তাহলে এই হাইট অফ মোল থেকে যদি এই হাইট অফ স্পেসার ডিস্ক বাদ দিয়ে দাও, তাহলে এটা বেরোবে কম্প্যাক্টেড স্যাম্পলের হাইট। জি স্যার। ভলিউম অফ কম্প্যাক্টেড স্যাম্পল, এটা তোমার হচ্ছে কি এই হাইট, এই মোল্ডের ভলিউম থেকে যদি স্পেসার ডিস্কের ভলিউম বাদ দিয়ে দাও, তাহলে কি হ্যালো, তাহলে কি তোমার কম্প্যাক্টেড স্যাম্পলের ভলিউম কি বের হবে নাকি? হ্যালো, স্যার বুঝি নাই স্যার, আবার বলুন। আচ্ছা স্যার বুঝো নাই? এই যে কথা আটকে আসতেছে স্যার। আচ্ছা তাহলে এখন 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 কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। হাইট অফ মোল্ড তুমি কি মেজার করে নিতে পারো? হ্যালো। সবার কি স্যার স্যার নয়নের সমস্যা আমাদের এখানে ক্লিয়ার আসতেছে স্যার। আচ্ছা তাহলে তুমি একটু দেখো কি করা যায়। তো হাইট অফ নয়ন কে? মোল্ড, নয়ন কে? হ্যালো
আচ্ছা সবাই মেবি শুনতেছে, তোমার হয়তো বা কোনো জি স্যার, প্রবলেম আমরা হচ্ছে। শুনতে তাহলে পারতেছি। হাইট অফ মোল্ড হয় তুমি মেজার করে নিতে পারো, তাহলে যে না হলে স্ট্যান্ডার্ড মোল্ড হলে তার হাইট কি তোমার জানা থাকবে, ডায়ামিটার কি স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করে নিতে পারো, তাই না? হাইট অফ স্পেসার ডিস্ক, এটাও কি তুমি স্পেসার ডিস্কটার হাইট, স্পেসার ডিস্ক তোমাকে দিয়ে দিলে তুমি কি স্পেসার ডিস্কের হাইট বের করে নিতে পারো, বা স্ট্যান্ডার্ড যদি স্পেসার ডিস্ক হয় তার হাইট কি তোমার জানা থাকবে। কম্প্যাক্টেড স্যাম্পল হাইট, তোমাদের এক্সপেরিমেন্টের জন্য কি আমি এগুলো দিয়ে দিব। কম্প্যাক্টেড স্যাম্পল হাইট কিভাবে বের করতে পারবা ফিল্ডে, হাইট অফ মল থেকে এই হাইট অফ স্পেসার ডিস্ক কি বাদ দিলে কি কম্প্যাক্টেড স্যাম্পলের হাইট বের হবে না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। ভলিউম কিভাবে বের করবা, এই মোল্ডের ভলিউম থেকে স্পেসার ডিস্কের ভলিউম যদি বাদ দাও তাহলে ভলিউম অফ কম্প্যাক্টেড স্যাম্পল এটাও কি বের হয়ে যাবে নাকি? জি স্যার। এখন দেখো এই যে ক্যালিব্রেশন ইকুয়েশন y ইকুয়াল টু একটা কিছু দিয়ে দিব তোমাদেরকে, ওই ইকুয়েশনটা কি এই জায়গায় লিখবা নাকি? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে। এখন দেখো ওয়েট অফ সয়েল প্লাস মোল্ড, এটা কি তোমরা প্রথমেই ওই যে বের করে আসো, ওয়েট অফ মোল্ড লিখে আসো না এগুলো। ওয়েট অফ জি, স্যার। স্যাম্পল এটাও কি তুমি এই দুটার বিয়োগফল থেকে কি বের করতে পারবা। বাল্ক ডেনসিটি তাহলে কি হবে, ওয়েট অফ স্যাম্পল ডিভাইডেড বাই কি এই যে ভলিউম অফ কম্প্যাক্টেড স্যাম্পল নাকি? ইয়েস স্যার। তাহলে বাল্ক ডেনসিটি বের হয়ে যাবে। দেখো এতটুকু পর্যন্ত জি, কারো স্যার। কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। এতটুকু পর্যন্ত কনফিউশন নাই, এবং তাহলে এতটুকু পর্যন্ত যদি কনফিউশন না থাকে তাহলে আমরা আরেকটা স্যার। এই টেস্টটা সাপোজ আমরা করে ফেললাম, ঠিক আছে, রিডিং গুলো সবগুলো নিয়ে ফেললাম, আমি আর দেখাইলাম না যেহেতু রিপিটেড হচ্ছে নাকি। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে নিছিল, বলো। আর ওই যে উপরে যে একটা ছক ছিল ওখানে স্যার পাশে স্ট্রেস দেওয়া ছিল, তো স্ট্রেসটা স্যার আমরা স্ট্রেসটা আসতেছি, ঠিক আছে, তুমি আসতেছি, তুমি জি। আমার মনে আছে, ঠিক আছে, আর অনেক কিছু আছে, আমি আসতেছি। এখন দেখো আজকে কি আমরা একটাই টেস্ট করবো? একটাই টেস্ট, এই টেস্টটা অনেক বড়, ঠিক আছে, আমি প্রথমেই তোমাদের বলে নিয়েছিলাম, তাই না, এই টেস্টটা অনেক বড়। আচ্ছা সাপোজ এই যে রিডিং নেওয়া হয়ে গেল, হ্যাঁ রিডিং নেওয়া হয়ে গেছে, এখন স্যাম্পলটা কি করে আনবে বের, হ্যালো, স্যাম্পলটা বের করে Yes. এখন এই স্যাম্পলের ময়েশ্চার কন্টেন্ট কত এটা কিভাবে বের করা যায়, কেউ একদিন বলতে পারবা? এই স্যাম্পলে ময়েশ্চার কন্টেন্ট Sir. কিভাবে বের করা যেতে পারে? ওভেন ড্রাই করে আগের মাপ আর পরের মাপ হ্যাঁ, ড্রাই অবস্থা। ওভেন ড্রাই করে নিতে হবে। প্রথমে কি ড্রাই সারা ওয়েট নিতে হবে, দেন হচ্ছে ওভেন ড্রাই করে পরের দিন এসে হয়তো কি তোমরা ল্যাবে যদি কাজ করতে পরের দিন এসে কি রিডিং নিতে ওভেন ড্রাই কন্ডিশনে নাকি? ইয়েস স্যার। এই কাজটাই জি, করবে। স্যার। দেখো এখান থেকে কি করবে, প্রথমে উপর থেকে কিছু একটু স্যাম্পল বাদ দিয়ে নিল, একটু নিচ থেকে নিতেছে, এই যে এটা কি এই কন্টেইনার, তাই না, এই কন্টেইনারের ওয়েট নিয়ে নিচ্ছে নাকি? তাহলে এই কন্টেইনারের ওয়েট তোমাকে প্রথমে ক্যালকুলেট করে কন্টেইনারের ওয়েট কোথায় বসাবা, হ্যালো, এই যে এটাতে আসো, ওয়েট অফ কন্টেইনার এই ঘরে বসানো যাবে না, কন্টেইনারের ওয়েট ওই যে মেপে নিচ্ছে এখন নাকি? জি স্যার। দেন এটাতে আসো, কন্টেইনারের ওয়েট সাপোজ নেওয়া হয়ে গেল, দেন কন্টেইনারের মধ্যে আমরা স্যাম্পল নিব। দেখো এখান থেকে কন্টেইনার থেকে আমরা স্যাম্পল নিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে একটা স্যাম্পলই নেওয়া হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কয়েকটা স্যাম্পল নেওয়া হয়, কয়েকটা স্যাম্পলের এভারেজ নিয়ে আমরা ময়েশ্চার কন্টেন্টটা বের করি। উপর থেকে নিলাম সাপোজ, মানে ওই যে মোল্ডটা বানাইলে মোল্ডের নিচে যে ম্যাটেরিয়াল, নিচে যে সয়েল, ওইখান থেকে নিয়ে কি করতে পারি, এভারেজ করে আমরা কি এভারেজ ময়েশ্চার কন্টেন্টটা বের করতে পারি। এখানে স্যাম্পল কি একটাই নিচ্ছি সাপোজ, তাহলে দেখো, তাহলে এখানে দেখো ময়েশ্চার কন্টেন্ট একটা নিছি, কারণ আমরা কাজ করতাম যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতাম বা ল্যাবের মধ্যে কাজ করতাম, গ্রুপ হয়তো তিনটা, তাহলে তিনটা গ্রুপে সেম ময়েশ্চার কন্টেন্ট বা অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের জন্য আমরা সেম স্যাম্পল দিয়ে কাজ করতাম, তাহলে তিনটা গ্রুপের তিনটা ময়েশ্চার কন্টেন্ট বের হইতো, সেক্ষেত্রেও কি এভারেজ করে আমরা ময়েশ্চার কন্টেন্ট মানে এভারেজ ময়েশ্চার কন্টেন্টটা বের করতাম। তাহলে ওভেনের মধ্যে রেখে দিছে, এই ওভেনের মধ্যে রেখে দেওয়ার পর কি করবে, যে পরের দিন এটা কি করবে, বের করবে, বের করে কি, হ্যালো, ইয়েস স্যার। ড্রাই ওয়েট বের করবে, আর জি, স্যার। ওয়েট তো একটু আগেই দেখলা, তাই না? তাহলে জি, এখান স্যার। থেকে দেখো, এখান থেকে ওয়েট স্যাম্পলের ওয়েট কি বের হবে, এই ওয়েট থেকে ড্রাই ওয়েট বাদ দিলে নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আর ড্রাই স্যাম্পলের ওয়েট কিভাবে বের হবে, এই কন্টেইনার প্লাস ড্রাই স্যাম্পল থেকে কন্টেইনার ওয়েট বাদ দিলে ড্রাই স্যাম্পলের ওয়েট বের হবে, তাই না? তাহলে এখান থেকে জি, দেখো ময়েশ্চার সহ সয়েল থেকে যদি আমি ড্রাই স্যাম্পল বাদ দিই, ডিভাইডেড বাই ময়েশ্চার স্যাম্পলের ওয়েট দিয়ে যদি ভাগ করি, তাহলে ময়েশ্চার কন্টেন্ট কত ইনটু 100 দিয়ে যদি গুণ করি, ময়েশ্চার কন্টেন্ট কত পার্সেন্ট বের হবে, হ্যালো? জি জি স্যার। স্যার। আচ্ছা এখন দেখো উপরেরটা বাল্ক ডেনসিটি,
তাহলে বাল্ক ডেনসিটি থাকলে ডাই ডেনসিটি কিভাবে বের করি আমরা? গামা ডি মানে ইডি সমান কি গামা বাল্ক ডিভাইডেড বাই কি 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট, তাই না? করছি না আমরা এটা? জি স্যার। তাহলে ডাই ডেনসিটি বের হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো স্যাম্পলটা ডাই ডেনসিটি কি আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন দেখো ডায়ামিটার অফ পেনিট্রেশন প্লাঞ্জারের ডায়ামিটার তোমাকে দিয়ে দিব, বা তোমার যে পেনিট্রেশন প্লাঞ্জারের যে ডায়ামিটার ওটা কি তোমার জানা থাকবে নাকি? তাহলে পেনিট্রেশন প্লাঞ্জারের এরিয়া কি বের করতে পারবে না? π/4 r স্কয়ার দিয়ে বা π/4 d স্কয়ার দিয়ে বের করতে পারবে না? হ্যালো, জি স্যার। জি তাহলে স্যার। পিস্টনের লোডকে যদি এখন এই যে প্লাঞ্জারের এরিয়া দিয়ে ভাগ করো তাহলে কি স্ট্রেস বের হবে? জি স্যার। যদি স্ট্রেস বের হয়, এখন দেখো পেনিট্রেশন আর পেনিট্রেশন স্ট্রেস কত, পেনিট্রেশনের জন্য পেনিট্রেশনের স্ট্রেস কত। এখন দেখো 0.1 ইঞ্চের করেসপন্ডিং পেনিট্রেশন স্ট্রেস কত তোমার বের হবে না? হ্যালো, জি স্যার। জি তাহলে 0.2 এর জন্য পেনিট্রেশন, স্ট্রেসটা কিভাবে বের করব? আর হ্যাঁ বলো। আচ্ছা স্ট্রেসটা দেখো প্লাঞ্জারের এরিয়া তুমি কি জানো নাকি? জি স্যার। তাহলে লোডকে যদি প্লাঞ্জারের এরিয়া দিয়ে ভাগ করো তাহলে কি স্ট্রেস বের হবে না? জি স্যার, জি স্যার, স্ট্রেস বের হবে। তাহলে এই লোডের কলামকে 3 নম্বর কলামকে যদি এরিয়া দিয়ে বের করো ভাগ করো তাহলে কি এই প্রতিটার করেসপন্ডিং স্ট্রেস বের হবে নাকি? জি স্যার। তাহলে দেখো 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য আমরা সিভিয়ার কি জানতাম? 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কত স্ট্রেস ডেভেলপ করবে ডিভাইডেড বাই একটা স্ট্যান্ডার্ড স্যাম্পলে 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কত স্ট্রেস ডেভেলপ করবে, দুইটার রেশিও, তাই না? জি স্যার। তাহলে এই 0.1 ইঞ্চের করেসপন্ডিং স্যাম্পলে পেনিট্রেশন স্ট্রেস কত এটা জানি, আর সিভিআর 0.2 কত ছিল? 0.2 এর করেসপন্ডিং পেনিট্রেশন স্ট্রেস, আর হচ্ছে স্ট্যান্ডার্ড স্যাম্পলে 0.2 এর করেসপন্ডিং পেনিট্রেশন স্ট্রেস নাকি? এটা রেশিও নাকি? তাহলে এখান থেকে দেখো 0.1 এর করেসপন্ডিং স্ট্রেসও পাইলা, 0.2 এর করেসপন্ডিং স্ট্রেসও পাইলা, তাহলে সিভিআর 0.1 ইঞ্চ আর সিভিআর 0.2 ইঞ্চ দুইটাই কি পাবা? জি স্যার, পাবো। একটু সমস্যা আছে, সমস্যাটা কি? হ্যালো, একটু ভালো করে খেয়াল করবা। সাপোজ এরকম তুমি রিডিং পাইলা, হ্যাঁ, এখন গ্রাফ আঁকলা এগুলো দিয়ে, এরকম গ্রাফ আঁকলা, গ্রাফের মধ্যে এক সাইডে কি বলতেছে? স্ট্রেস অন পেনিট্রেশন পিস্টন, কিসে আসে? পিএসআই, তাই না? হ্যালো, জি স্যার, জি স্যার। এক্স এক্সিসে কি আছে? পেনিট্রেশন ইন ইঞ্চ নাকি? জি স্যার। তাহলে পেনিট্রেশন ইন ইঞ্চ, দ্যাট মিন্স পেনিট্রেশনের করেসপন্ডিং ওয়াই এক্সিসে কি? স্ট্রেসের ভ্যালু নাকি? জি স্যার। তাহলে এইগুলো যদি প্লট করো, এই যে এটাতে আসি, যে জিরোর করেসপন্ডিং কত? 0.025 এর করেসপন্ডিং পেনিট্রেশন স্ট্রেস কত? 0.05 এর করেসপন্ডিং কত? 0.075 এর করেসপন্ডিং কত? এইগুলো যদি বসায় দাও, বসায় একটা গ্রাফ প্লট করো, এইরকম একটা গ্রাফ আসবে। দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। এই গ্রাফটার ক্ষেত্রে দেখো নিচের দিকে গ্রাফটা একটু কনকেভ হয়ে গেছে, তাই না? এরকম মানে দেখতে কি এরকম বাঁকা কিছু, তাই না? এরকম বাঁকা হয়ে পরবর্তীতে এরকম কিছু হয়েছে নাকি? জি স্যার। এই যে তোমার এই যে কনকেভ একটা কার্ভ হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু কনকেভ হওয়া উচিত ছিল না, কার্ভটা হওয়া উচিত ছিল এইরকম কিছু। কি বলছো, বুঝতে পারছো? এরকম জি স্যার। কিন্তু দেখা গেছে এই জায়গায় একটা কনকেভিটি চলে আসে। এই কনকেভিটিটা কেন আসে এটা কিন্তু অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, যে বা বিভিন্ন পরীক্ষার ভাইভা বোর্ডে গেলে জিজ্ঞেস করবে যে সিভিআর টেস্টে সিভিআর কারেকশন কেন করতে হয়, বা সিভিআর টেস্টে মানে সিভিআর কারেকশন যে করা হয় সেটা তুমি মানে একটা গ্রাফিকে দেখাতে পারবা কিনা, বা কিভাবে করতে হয়।
এই জিনিসগুলো বা এই যে কারেকশনটা করতে হয় তার রিজনটা কি, অনেক সময় এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয় তাই বলতে। সেই ক্ষেত্রে তোমাদের ল্যাবের ভাইবার কথা বলতেছি না, বিভিন্ন গভর্নমেন্ট জব বা বিভিন্ন জবের পরীক্ষাটাও জিজ্ঞেস করে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, তাহলে এই কনটিভিটিটা হওয়ার কারণ, এই কনটিভিটিটা আসলে হওয়া উচিত ছিল না, কাপটা হওয়া উচিত ছিল এরকম কিছু, এরকম কিছু, কিন্তু এরকম না হয়ে সেটা হয়েছে কি, এরকম হয়ে এরকম কনকেভ হয়ে গেছে, তাই না? তাহলে এই যে এই রিজিয়নটাতে সিবিআর এর এই রিজিয়নটাতে কনকেভিটির কারণে কারেকশন করতে হবে। এখন এই কনকেভিটিটা হয়েছে তোমার, দেখো যে স্যাম্পলটা নিছে, স্যাম্পলের টপ সারফেসটা যদি ইরেগুলার হয়, প্লেন না হয়, তাহলে এই যে পিস্টন দিয়ে লোড দিতেছে সব জায়গায় কি ইউনিফর্মলি লোড পড়বে পিস্টনের? না স্যার। পিস্টনের মানে তোমার সয়েল সারফেসটা ইরেগুলার, এরকম ইরেগুলার, তাহলে এই জায়গায় পিস্টন দিয়ে লোড দিতেছে, তাহলে বলো সব জায়গায় কি সমান লোড পড়বে? সমান লোড পড়বে না স্যার। এটার কারণে একটা এই কনকেভিটি হতে পারে, আরেকটা কারণ হতে পারে একটা প্রপার্টি বলছে সয়েলের সুয়েলিং, তাই না? হ্যালো, তুমি যখন লোডটা দিচ্ছ প্রথম লোডটা এই যে তোমার সয়েল স্যাম্পলের মধ্যে ঠিকভাবে ট্রান্সফার হচ্ছে, যার কারণে এই রকম একটা কনকেভ কার্ভ চলে আসছে। কি বলছি, বুঝা গেছে? হ্যালো, জি বুঝা স্যার। গেছে? তাহলে এই যে বলো স্যার জিনিসটা কি এরকম যে লোড তো যখন আমি দিতেছি তারপরে লোডটা উঠায় ফেলার পরে হচ্ছে সেটা না, এক্সপ্লেইন না, করতেছে? শুরুতে লোডটা যত লোড দিতেছো সেই লোডটা কি ঠিকভাবে সয়েল স্যাম্পলে ট্রান্সফার হচ্ছে না, বুঝা গেছে? জি স্যার। সেটা হতে পারে ইরেগুলার সারফেসের কারণে, হতে পারে সয়েলের সুয়েলিং এর কারণে, বিভিন্ন কারণে হতে পারে, বুঝা গেছে? তাহলে এই যে তোমার এই জায়গায় যে কনকেভিটিটা আসলে, এই কনকেভিটিটা আসা উচিত হয় নাই, ঠিক আছে? তাহলে এইখানে দেখো গ্রাফের মধ্যে তোমাদের কিন্তু এই গ্রাফটা আঁকতে হবে, তো তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই গ্রাফের মধ্যে যদি খেয়াল করো, যেখান থেকে কনকেভিটিটা, এই কনকেভ গ্রাফটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, ঠিক আছে, ওই পয়েন্ট থেকে কি করছে, একটা স্পর্শক ড্র করছে, বা এইভাবে এই যে এইভাবে নামতেছিল এই লাইনটাকে এইভাবে এক্সটেন্ড করে দিছে। এক্সটেন্ড করে দিলে সেটা এক্স অ্যাক্সিসে যেই পয়েন্টে টাচ করতেছে, এতটুকু হচ্ছে সিবিআর এর কারেকশন। কতটুকু কারেকশন? এই পরিমাণটা। কি বলছি, বুঝে গেছে? হ্যালো, জি স্যার। সেটা তাহলে কোন পয়েন্ট থেকে নিচে স্ট্রেট মানে দেখো যেই পয়েন্ট থেকে সাপোজ এই যে এইরকম কনকেভ হচ্ছিল, সাপোজ এই পয়েন্টে এসে এরকম কনকেভ এইরকম কার্ভ হয়ে গেছে, তাহলে তোমার যেই পয়েন্ট থেকে এরকম উল্টা কার্ভ হওয়া শুরু হয়েছে, কনকেভ হওয়া শুরু হয়েছে, সেই পয়েন্ট থেকে তোমার হচ্ছে এইভাবে এই যে এর প্যারালাল বা এটাকে নিচের দিকে এইভাবে এক্সটেন্ড করে। কি বলতে বুঝা গেছে? যেই পয়েন্ট থেকে কনকেভিটিটা স্টার্ট হয়েছে। জি স্যার। এটা তো তুমি গ্রাফ দেখলেই বুঝবা, তাই না? মানে এক জি, স্যার। একজনের গ্রাফে হয়তো এক এক জায়গা থেকে শুরু হবে। তাহলে এই যে যতটুকু এই যে অ্যাকচুয়ালি রিডিংটা এই জায়গায় আসা উচিত ছিল, কিন্তু কনকেভিটির অ্যাকচুয়ালি রিডিংটা আসা উচিত ছিল এই জায়গায়, কিন্তু কনকেভিটির কারণে চলে আসছে কি এই জায়গায়, তাই না? তাহলে জি, স্যার। এই যে এররটা, এই যে রিডিংটা এতটুকুকে বলতেছি আমি সিবিআর এর এরর। তাহলে এটাকে কি করতে হবে? কারেকশন করতে হবে। দেখো এই 0 পয়েন্টটা চলে গেছে এখন কি এই পয়েন্টে। কি বলছি, বুঝা গেছে? হ্যালো, জি স্যার। এখন আগে 0 ছিল এটা, এখন কারেকশনের পর 0 চলে আসে এই জায়গায়। তাহলে বলো যেটা 0.1 ছিল এই জায়গায়, সেটা কি 0.1 এর জায়গায় থাকবে? না স্যার। কতটুকু সরবে? এই 0 যতটুকু ডান দিকে সরছে, এই 0.1টা কি ততটুকু ডান দিকে সরে যাবে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে 0.1টা যদি ডান দিকে সরে যায়, দেখো যখন আগে তুমি ক্যালকুলেশন করে 0.1 এর করেসপন্ডিং স্ট্রেস বের করছো, এটা কি ছিল তোমার ওই যে টেবিল থেকে যে স্ট্রেসটা, তাই না? এখন সিভিয়ার কারেকশনের পর স্ট্রেসটা কি আগেরটা থাকবে? নো স্যার। আগেরটা থাকবে না। তাহলে এই 0.1 এর করেসপন্ডিং কারেক্টেড স্ট্রেস কত হয়ে গেল? এই পয়েন্ট থেকে তুমি উপরের দিকে লাইন টানলা, এটা
এই বাম দিকে স্ট্রেসের যে পয়েন্টে টাচ করলো, দ্যাট মিন্স 380 তে টাচ করলো, তাহলে পয়েন্ট 1 এর জন্য কারেক্টেড স্ট্রেস কত হয়ে গেল? 380, তাই না? তাহলে পয়েন্ট 2 টাও কি সিমিলারলি কি ডানে সরে যাবে না? জি স্যার। তাহলে পয়েন্ট 2 এর করেসপন্ডিং, আগে ছিল পয়েন্ট 2 এর করেসপন্ডিং রিডিং এইদিকে কিছু একটা, এখন কি হয়েছে? পয়েন্ট 2 এর করেসপন্ডিং রিডিংটা কি একটু ডানে, পয়েন্ট 2 যেহেতু ডানে সরে গেছে, স্ট্রেসের ভ্যালুটা কত হইলো? 624। তাহলে পয়েন্ট 2 পেনিট্রেশনের জন্য কারেক্টেড স্ট্রেস কত হইলো? 624 নাকি? জি স্যার। স্যার ওকে, এখন দেখো, এখন তোমাদের, স্যার হ্যাঁ বলো। স্যার পয়েন্ট গুলা কি একদম এরকম আসবে যে কার্ডটা সুন্দরভাবে ড্র করা যাবে, নাকি আমাদের হচ্ছে বেস্ট তোমাদের হবে? মানে বেস্ট ফিট করে নিবা, বা পয়েন্ট শোনো, বেস্ট ফিট করার ই নাই, তুমি পয়েন্ট গুলো যদি যোগ করো তাহলে মোটামুটি এরকম চলে আসার কথা, ইরেগুলার আসবে না, ঠিক আছে? তবে স্ট্রেট লাইন দিয়ে যোগ করবা না, কার্ভ করে যোগ করবা, ঠিক আছে? এখন দেখো, 0.1 ইঞ্চের করেসপন্ডিং রিডিং ছিল কিন্তু 304, তাই না? আর 0.2 এর করেসপন্ডিং কত ছিল? 583, তাই না? কিন্তু 0.1 এর করেসপন্ডিং কারেক্টেড রিডিং কত আসে? 380। 0.2 এর করেসপন্ডিং কারেক্টেড রিডিং আসে কত? 624। এখন সিবিআর ফর 0.1, আমরা জানি স্ট্যান্ডার্ড স্যাম্পলের 0.1 ইঞ্চের করেসপন্ডিং স্ট্রেস হয় 1000, 0.2 এর করেসপন্ডিং স্ট্রেস কত? 1500 নাকি? তাহলে সিবিআর ফর 0.1 ইঞ্চ পেনিট্রেশন কত হবে? এই যে কারেক্টেড স্ট্রেস 380 ডিভাইডেড বাই 1000 নাকি? জি Hello? জি বোঝা যাচ্ছে Yes, ক্যালকুলেশন? sir. তাহলে এটা কত আসবে? 38%। সিবিআর 0.2 কত আসে? 0.2 ইঞ্চ পেনিট্রেশন করতে স্ট্রেস ডেভেলপ করে 624, আর স্ট্যান্ডার্ড স্যাম্পলে স্ট্রেস ডেভেলপ করে কত? 1500। তাহলে সিবিআর কত আসলো? 41.6, তাহলে 6%। এখন বলো, এই জায়গায় সিবিআর 1 বেশি আসছে না সিবিআর 2 বেশি আসছে? বেশি আসছে। 0.2 বেশি আসছে, 0.1 এর চেয়ে 0.2 বেশি আসছে। এখন সব সময় সিবিআর 0.1 দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিবিআর 0.2 এর চাইতে বেশি হয়। এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন এটাতে দেখা যাচ্ছে সিবিআর 0.2 0.1 এর চাইতে বেশি নাকি? জি সেটা কেন হয় স্যার? হ্যালো, এখন দেখো কেন হয়, কারণ হচ্ছে 0.1 এ বেশি হওয়ার কারণ হচ্ছে, দেখো যখন তোমার যেইভাবে লোড সাপোজ হচ্ছে তুমি লোড দিতেছো একটা সার্টেন রেটে, হ্যালো, যেই রেটে লোড দিতেছো ওই রেটে লোডটা তো ম্যাটেরিয়াল বা মাটির মধ্যে বা যে স্যাম্পলের মধ্যে লোড দিতেছো সেটার মধ্যে ট্রান্সফার নাও হতে পারে নাকি? জি স্যার, মানে প্রথম দিকে। মানে যে লোডটা প্রথম দিকে না, পুরাটার মধ্যেই যেই রেটে লোড দিতেছো ওই পুরাটাই ম্যাটেরিয়ালের মধ্যে তো নাও ট্রান্সফার হতে পারে না? জি স্যার। সেই ক্ষেত্রে দেখা যায় এরকম ঘটনা ঘটতে পারে। তবে যে জিনিসটা বললাম 0.1 ইঞ্চের পেনিট্রেশন সিবিআর ফর 0.1 ইঞ্চ পেনিট্রেশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 0.2 ইঞ্চ পেনিট্রেশনের চাইতে বেশি। এখন যেটার ভ্যালু বেশি হবে সিবিআর এর ভ্যালু যেটা বেশি হবে ওইটাই হবে তোমার রেজাল্ট। কিন্তু এই জায়গায় সিবিআর এর ভ্যালু কোনটা বেশি? সে 0.2 এর জন্য। 0.2 এর জন্য। এখন আমরা জানি যে 0.1 এর জন্য বেশি হওয়ার কথা, কিন্তু এই জায়গায় আসছে কি 0.2 এর জন্য বেশি, তাই না? জি স্যার। তাহলে আবার টেস্টটা করতে হবে, সেম টেস্ট। আবারও যদি 0.2 এর করেসপন্ডিং রিডিং বেশি আসে তখন তুমি বলতে পারবা যে 0.2 ইঞ্চের পেনিট্রেশনের করেসপন্ডিং রিডিং হচ্ছে আমার সিবিআর। কি বলছো, বুঝতে পারছো? দ্যাট মিন্স সেকেন্ড টাইমে বেশি আসলে এটাই নিব। হ্যাঁ, কিন্তু সেকেন্ড টাইম যদি কম আসে সেক্ষেত্রে কি 0.1 ইঞ্চ। কি বলছি, বুঝা গেছে? দ্যাট মিন্স হচ্ছে যদি আমরা কি জানি 0.1 ইঞ্চ পেনিট্রেশনের ভ্যালু সিবিআর এর ভ্যালু 0.2 ইঞ্চ সিবিআর এর ভ্যালুর চাইতে বেশি হয়, ঠিক আছে? এটা আমাদের জানা জিনিস। এখন জানা জিনিস যদি ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম কিছু আসে, তাহলে তাকে কি আমাদেরকে কি করতে হবে? আরেকবার টেস্ট করতে হবে না? বা আমাদের রেজাল্টটা শিওর হওয়া দরকার না? জি স্যার। তাহলে 0.2 যদি বেশি আসে তাহলে আরেকবার টেস্ট করবা, আরেকবার টেস্ট করার পরও যদি 0.2 বেশি আসে তাহলে তুমি বলবা সিবিআর 0.2 ইঞ্চ পেনিট্রেশনের, যেটা 0.2 ইঞ্চ পেনিট্রেশনের যে সিবিআর সেটাই হচ্ছে আমাদের সয়েল স্যাম্পলের সিবিআর। কিন্তু যদি
এই টেস্টটা করার পর সিভিআর ফর 0.1 ইঞ্চ আসতো 45, সিভিআর ফর 0.2 ইঞ্চ আসলো 35, তাহলে তুমি কি বলতা? তাহলে কি আবার টেস্ট করা লাগতো? না স্যার। আর করা লাগতো না, কারণ আমাদের থিওরির সাথে কিন্তু মিলে গেছে, তাই না? জি তখন 0.1 ইঞ্চের করেসপন্ডিং সিভিআরটাই হইতো তোমার সয়েল স্যাম্পলের সিভিআর। এই জায়গায় কি সবাই ক্লিয়ার হইছো বা বুঝতে পারছো এই জায়গাটা? জি স্যার। তাহলে তুমি এই জায়গায় 0.1 ইঞ্চের করেসপন্ডিং 38 আর 0.2 ইঞ্চের করেসপন্ডিং 41.6, তাহলে তোমার সয়েল স্যাম্পলের সিভিআর কত? 41.6। 6। এখন তুমি হয়তো বলতে পারতেছো না এটা কি আবার টেস্ট করা উচিত ছিল? আবার টেস্ট করে যদি 0.2 এর সিভিআরই বেশি আসতো তুমি বলতে কি 41.6 ই হচ্ছে আমার স্যাম্পলের সিভিআর। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কিন্তু প্রথমবারে যদি 0.1 ইঞ্চ বেশি আসে তাহলে কিন্তু আবার রিটেস্ট করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো তিনটা গ্রুপ যদি হইতো, হ্যাঁ, এখন দেখো তুমি কি ডাই ডেনসিটি বের করে আসছিলে না? তোমার স্যাম্পলের জন্য ডাই ডেনসিটি বের করছো তো নাকি? জি স্যার। ওই যে এটারে কি করছো 1 প্লাস ডব্লিউ দিয়ে ময়েশ্চার কন্টেন্ট দিয়ে ভাগ করছো, তাই না? স্যার তাহলে তোমার ড্রাই ডেনসিটি কত, সিভিআর কত, এটা কি তুমি পেয়ে গেলা না? জি স্যার। এখন তিনটা গ্রুপ যদি হইতো তাহলে তিনটা গ্রুপের জন্য তিনটা ড্রাই ডেনসিটি আসতো, তিনটা সিভিআর ভ্যালু আসতো নাকি? জি স্যার। তাহলে এই তিনটা গ্রুপের জন্য যদি হইতো তাহলে তিনটা গ্রুপের তোমার ড্রাই ডেনসিটি একটা কিছু আসছে, সাপোজ 122 আসছে, তার করেসপন্ডিং সিভিআর আসছে সাপোজ 41, হ্যাঁ, হ্যালো? এখন আরো দুইটা গ্রুপের ড্রাই ডেনসিটি আর সিভিআর যদি প্লট করো তাহলে এরকম তিনটা পয়েন্ট পাবে। এই এক্সিসে কি কারেক্টেড সিভিআর, এই এক্সিসে কি ড্রাই ডেনসিটি, ঠিক আছে? এই গ্রাফগুলো কিন্তু আঁকতে হবে। ড্রাই ডেনসিটি কারেক্টেড সিভিআর প্লাস ভার্সেস ড্রাই ডেনসিটি, এটার যদি গ্রাফ আঁকো তাহলে এই গ্রাফটা তুমি বলতে পারো যে এই গ্রাফটা আঁকার উদ্দেশ্য কি? এই গ্রাফটা আঁকার উদ্দেশ্য হচ্ছে তুমি পরবর্তীতে এই সেম সয়েল স্যাম্পলটার জন্য কিন্তু আর টেস্ট করার দরকার নেই। তোমাকে যদি বলা হয় যে 100, এই এটা সাপোজ হচ্ছে তোমার 100, হ্যাঁ, এটা হচ্ছে 110, তাহলে তোমাকে যদি বলি 105 এ এই সয়েল স্যাম্পলটার সিভিআর কত হবে, তাহলে এই গ্রাফে চলে আসবা, গ্রাফে চলে আসে 105 এর করেসপন্ডিং সিভিআর ভ্যালুটা শুধু দেখবা, তাই না? বা তোমাকে যদি বলি 107 এর করেসপন্ডিং সিভিআর ভ্যালু কত, তুমি যে স্যাম্পলটা পাইছো তার 107 এ আসবা, তার সিভিআর ভ্যালু রিড করবা এই জায়গায়, তাই না? তাহলে এই গ্রাফটা যদি ডেভেলপ করা হয়ে যায় তাহলে ওই সয়েল স্যাম্পলের জন্য ভবিষ্যতে আর সিভিআর করা দরকার আছে? সিভিআর টেস্ট না স্যার। না স্যার। না স্যার। ড্রাই ডেনসিটি তোমার যদি হ্যালো বা ওই সয়েল এখন রাস্তাটাতে সাপোজ হচ্ছে তোমাকে বললো যে একটা তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে একটা রাস্তা বানাইতে বললো, বানানোর সময় বললো তোমার সয়েলের ড্রাই ডেনসিটি যেন এত অ্যাটেন্ড করতে হয় বা সয়েলের সিভিআর যেন এত হয়, তাহলে এত সিভিআর হলে ড্রাই ডেনসিটি কত অ্যাটেন্ড করতে হবে, তাহলে সিভিআর বিশের করেসপন্ডিং ড্রাই ডেনসিটি কত অ্যাটেন্ড করতে হবে এটা পেয়ে যাবে। বা উল্টা ভাবে যদি বলে তোমার ড্রাই ডেনসিটির কথা বলে দিল, এর জন্য রাস্তার সিভিআর কত হতে হবে, সেক্ষেত্রে ড্রাই ডেনসিটি করেসপন্ডিং সিভিআর ভ্যালু তুমি জানতে হবে না? দেখো টেস্টটা কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, অনেক বড় টেস্ট আর অনেক কথা বলা যাইতো, কারণ হচ্ছে এটা কিন্তু আসলে মানে এক ক্লাসে শেষ করার মতন না, হ্যাঁ। জি স্যার। স্যার